ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার, নাম হচ্ছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। ঠিক আছে, এটা ভালো করে শুনবি, সারা জীবন কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। বডি ফ্লুইড মানে কি? আমাদের শরীরে যে তরল পদার্থ রয়েছে, খুব সিম্পল ভাষায়। ঠিক আছে, আমাদের বডিতে মেনলি দুটো ফ্লুইড থাকে, একটা হলো ব্লাড, এটা নিয়ে অনেক কিছু পড়ানো হবে, আর একটা হচ্ছে লিম্ফ, এটা নিয়ে খুব বেশি ডিসকাশন নেই। লিম্ফ কথাটার বাংলা মানে কি? লসিকা বলে, লসিকা, লসিকা গ্রন্থি। ঠিক আছে, তাহলে আমাদের বডিতে এই দুটো ফ্লুইড আছে। আর সার্কুলেশন কথাটা মানে কি? সংবহন। ফ্লুইড তো স্থির থাকে না, চলমান জিনিস। বাংলা মানে হলো সংবহন। এটা নিয়ে অনেক পড়ানো হবে। এবার চলে আসে ব্লাড এবং লিম্ফে। লিম্ফটা পরে আসবো, এটা এখন বাদ দিয়ে দিন, এটা এখন আমাদের বিশেষ কোনো দিচ্ছে, এটা ছোট্ট আলোচনা আছে, ওটা একদিনে হয়ে যাবে। ব্লাড আমাদের শরীরে থাকার মেন কারণটা কি? ব্লাড যদি আমাদের শরীরে না থাকে তো কি হবে? এবার দেখ, আমরা আগের চ্যাপ্টারই পড়লাম যে এই যে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা হতে গেলে ব্লাড লাগবে। যদি ব্লাড না থাকে তাহলে কিন্তু ট্রান্সপোর্ট হবে না, অক্সিজেনও হবে না, কার্বন ডাইঅক্সাইডও হবে না। এবার দেখ, ব্লাড শুধুমাত্র অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে না, এই যে আমরা খাবার খাই, যত রকম মিনারেলস আছে, ভিটামিনস, পুষ্টি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে, কে লাগবে? ব্লাড লাগবে। হরমোন যে কাজ করে, একটা জায়গাতে আরেকটা জায়গায় কাজ করছে, একটা সংবহন সিস্টেম লাগবে, সেটাকে ব্লাড করে। সুতরাং ব্লাডের অনেক কাজ আছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের বডিতে ফ্লুইড রাখা হয়েছে। এইগুলো মোটামুটি ইন্ট্রোডাকশন, মেনলি এবার মেন টপিকে চলে যাব। ঠিক আছে, ব্লাড জিনিসটা কি? এটা হচ্ছে বেসিক্যালি একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কাকে বলে? টিস্যু কথার মানে কি? বাংলা কলা। যখন সিঙ্গেল কোষ আমরা কোষ বলে, গ্রুপ অফ সেলকে আমরা টিস্যু বলি। কানেকটিভ টিস্যু মানে, কানেকটিভ মানে কি? সংযোজন করা, বাংলায় পড়েছে সংযুক্ত করা, মানে যে টিস্যু দুটো অর্গান বা দুটো ফাংশনকে সমন্বয় করে, সংযুক্ত করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? কানেকটিভ টিস্যু। যেমন ব্লাড ধর, ব্লাড কি করছে? আমার ফুসফুস থেকে অক্সিজেনটাকে নিয়ে টিস্যুতে পৌঁছে দিচ্ছে, বা টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আবার লাংসে পৌঁছে দিচ্ছে। তাহলে যে টিস্যু, আর মানে লাংস একটা টিস্যু, আমাদের দেহ একটা টিস্যু, ব্রেন একটা টিস্যু, এই যে দুটো বা মাল্টিপল সিস্টেম আমাদেরকে সংযোগ সাধন করছে, সেই জন্য কানেকটিভ টিস্যু বলা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে ধর যে ইটগুলো গেঁথেছে, মাঝখানে কি আছে? সিমেন্ট আছে, তাহলে সিমেন্টিং ম্যাটেরিয়াল। এগুলো হচ্ছে দুটো মানে অর্গানকে কানেক্ট করতে হেল্প করে, যাতে করে একটা কমপ্লিটলি একসঙ্গে কাজ করতে পারে, সেই জন্য কানেকটিভ টিস্যু বলা। স্পেশালাইজ মানে ডেফিনেটলি স্পেশাল। ব্লাড তো স্পেশাল টিস্যু একটা। আমাদের জীবনে সব মানুষ স্পেশাল হয় না, কেউ কেউ স্পেশাল হয়, তো ব্লাডও হচ্ছে সেরকম স্পেশাল। ঠিক আছে, তো ব্লাডে বেসিক্যালি কি থাকে? ব্লাডে তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে তোর ফর্মড এলিমেন্টস, সব বলছি আমি, কোনো চিন্তা নেই। একটা প্লাজমা থাকে। ফর্মড এলিমেন্টস বলতে তিনটে সেলকে বোঝায়, একটা হলো আরবিসি, একটা হলো ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লেটলেট। তিনটে সেল থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর বাংলায় কি বলে? অনুচক্রিকা। ঠিক আছে, আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পাসল, কর্পাসল। দেখ, আমরা কি লোহিত রক্ত কণিকা, কণা আর কণিকার মধ্যে পার্থক্য কি? কণা মানে যেটা মোটামুটি একটু বড় সাইজে খালি চোখে দেখতে পাই, ধুলো কণা পড়ে আছে দেখতে পাচ্ছি। আরবিসি কি খালি চোখে দেখা যায়? দেখা যায়, খুব ছোট, সেই জন্য কণিকা, সেই জন্য কর্পাসল বলা হয়। আর ডাব্লিউবিসিও একই রকম, হোয়াইট ব্লাড কর্পাসল, হোয়াইট ব্লাড কর্পাসল, প্লেটলেট। ঠিক আছে, এই তিনটে রয়েছে। ফর্মড এলিমেন্টস মানে হচ্ছে যেগুলো নির্দিষ্ট আকার রয়েছে, সেই জন্য ফর্মড এলিমেন্টস। এবার দেখ, যখন আমরা কারো, ধর একটা মানুষের হাত থেকে একটা ব্লাড নিলাম, এখানটা ভেন আর্টারি আছে, একটা সিরিঞ্জের মধ্যে ব্লাড ড্র করলাম, নিডল, এই হচ্ছে সিরিঞ্জ। হুম,
এখানে পিস্টন, এটা সিরিঞ্জ, এখানে ব্লাড টেনেছি। তাহলে প্রথমে আমরা কি দেখবো, ব্লাডটা লাল দেখবো, ঠিক আছে। তো এটা ব্লাডটাকে একটা আমি টেস্ট টিউবের মধ্যে রেখে দিলাম, এটা টেস্ট টিউব। ব্লাডটাকে ড্র করে আমি ব্লাডটাকে এখানে রেখে দিলাম। তাহলে আমি কি তো লাল একটা জিনিস দেখতে পাবো, লাল ব্লাড। কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে দিই, কিছুক্ষণ পর দেখবি জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এইখানে একটা ঠিক লাল জিনিস জমে গেছে, ঠিক আছে। আর নিচের যে ফ্লুইডটা স্ট্র কালারফুল ফ্লুইড হয়ে গেছে। স্ট্র কালার ফ্লুইড। এখানে তিনটে জিনিস এসে যায়, মেনলি ওই তিনটে যে ফর্মড এলিমেন্টসগুলো, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। এর ভলিউমটা হচ্ছে মোটামুটি তোর 45%। আর বাকি যে ফ্লুইডটা স্ট্র কালার ফ্লুইড, মানে একদম সাদা না, একদম হলুদ না, একটু হালকা ইয়েলোইশ টাইপের একটা ফ্লুইড, সেটার নাম হয়ে গেল কি প্লাজমা। এর অ্যামাউন্টটা হচ্ছে তাহলে 55%, মানে 100 ml ব্লাডের মধ্যে 45% ভলিউম হচ্ছে কে, ফর্মড এলিমেন্টসগুলো, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট। আর বাকি যে স্ট্র কালার ফ্লুইডটা পড়ে থাকবে, যেটা প্লাজমা বলছি আমরা, সেটা হলো 55%। তাহলে তোদের বইয়ে যা লেখা আছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে দেখ, একটা ব্লাডের মধ্যে থেকে আমি তিনটে জিনিসকে বাদ দিয়ে দিলাম, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, ফর্মড এলিমেন্টস। তাহলে বাকি যে জিনিসটা পড়ে থাকলো, তাহলে এটা হলো টোটাল ব্লাড, ঠিক আছে। এখান থেকে আমি তিনটে জিনিস বাদ দিলাম, কি কি, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। তাহলে যে জিনিসটা পড়ে থাকলো তার নাম হলো গিয়ে প্লাজমা। এই প্লাজমাতে এবার কি কি জিনিস থাকে, এবার দেখ, এটা তো লিকুইড জিনিস, তরল, তাহলে ওয়াটার থাকবে। তাহলে ওয়াটার ডেফিনেটলি আছে। ওয়াটার হচ্ছে মোটামুটি 90 থেকে 92%, বুঝা গেল। তাহলে প্লাজমার মেজর কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার, 90 থেকে 92%। আর কি থাকে এখানে, ব্লাডের মধ্যে কিছু মিনারেলস থাকে, অনেক কিছুই থাকে। যেমন কি থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্লোরাইড থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, বাইকার্বনেট থাকে। তোদের বই এগুলো লেখা আছে, আরও কিছু আছে, তোদের বই এটুকুই লেখা আছে। বা যে সমস্ত ভিটামিন মিনারেলস ব্লাডে থাকার কথা সেগুলো থাকে। আর তার সাথে কি থাকে, কিছু প্লাজমা প্রোটিনস, মানে যে প্রোটিন জাতীয় জিনিস থাকে প্লাজমার মধ্যে, সেই জন্য প্লাজমা প্রোটিনস বলা হয়। এখানে তিনটে জিনিস আছে, একটাকে বলা হয় ফিব্রিনোজেন, একটা হচ্ছে গ্লোবিউলিন, আর একটা হচ্ছে অ্যালবুমিন। কোনটার কি কাজ পরে আসছে, সব লেখা তোদের বলবো। তাহলে প্লাজমা প্রোটিনস আছে, মানে ফিব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, তিনটে জিনিস আছে। আর কি আছে, আমাদের কোথাও কেটে গেলে একটু পরে রক্তটা বন্ধ হয়ে যায়, অল্প কাটলে এমনি বন্ধ হয়ে যায়, আর বেশি কাটলে চেপে রাখতে হয়। কিন্তু একটা সময় পরে ব্লাডটা বন্ধ হয়ে যায়, যদি না খুব বেশি কেটে যায় বা কোনো ডিজিজ থাকে। তাহলে ব্লাড ক্লট হয়, বাংলায় রক্ত তঞ্চন বলে। তাহলে ব্লাড ক্লট করার জন্য কিছু ফ্যাক্টর আছে, সেগুলোকে কী বলা হয়, ক্লটিং ফ্যাক্টর বলা হয়। তাহলে প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টর আছে, ঠিক আছে। তোদের বই কটাই লেখা আছে। ক্লটিং ফ্যাক্টর মানে রক্ত তঞ্চন, বাংলায় পদার্থ যাই, যা বাংলায় যা বলবি। ক্লটিং ফ্যাক্টর মানে যারা রক্ত তঞ্চনে আমাদের সাহায্য করে, তোদের বইয়ে আছে, পরে আমি বলবো। একটা জিনিস খালি বলে দিই, ক্লটিং ফ্যাক্টর 13খানা হয়, রোমান লেটার দিয়ে লেখা হয়, 1, 2 এরকম করে করে 13টা আছে, ঠিক আছে। তাহলে ক্লটিং ফ্যাক্টর টোটাল নাম্বার কত, 13টা। তার মধ্যে এই যে ফিব্রিনোজেন, এই ফিব্রিনোজেনটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার 1, এটা আগে বলে দিলাম। তাহলে ফিব্রিনোজেন হচ্ছে বেসিক্যালি কি, ফিব্রিনোজেন, এটা হলো ক্লটিং ফ্যাক্টর 1। তাহলে এখান থেকে বুঝে গেলে ফিব্রিনোজেন তাহলে কাজ কি হবে, রক্ততঞ্চনে হেল্প করা। তাহলে আমি জেনে গেলাম যে প্লাজমা প্রোটিনগুলো যেগুলো রয়েছে, ফিব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, তার মধ্যে ফিব্রিনোজেনের কাজ কি হবে, রক্ততঞ্চনে সাহায্য করে, ক্লটিং ফ্যাক্টর, ফ্যাক্টর নাম্বার 1। বাকিগুলো কি পরে বলবো, যখন ওটা আসবে তখন বলবো। তাহলে এই অবধি বোঝা হয়ে গেল। তাহলে ফিব্রিনোজেন হচ্ছে বেসিক্যালি ক্লটিং ফ্যাক্টর। তাহলে কিসে হেল্প করবে, ব্লাড ক্লটিংয়ে হেল্প করবে, কোথাও কেটে গেলে ব্লাড ক্লটিংয়ে হেল্প করবে। তাহলে ফিব্রিনোজেন জেনে গেলাম, এটা বেসিক্যালি প্রোটিন। তাহলে প্রোটিন মানে কোথায় থাকবে, সেটা প্লাজমাতে আছে, প্লাজমা প্রোটিন, এর কাজটাও জেনে গেলাম।
এই অবধি বুঝতে কোনো অসুবিধা? এই অবধি লেখা হয়েছে, বোঝা হয়েছে? ঠিক আছে, খুব ইন্টারেস্টিং টপিক, মানে চ্যাপ্টার, ভালো লাগবে খুব পড়তে। তাহলে দেখ, সিম্পলি আমরা এতক্ষণে প্লাজমা অবধি গেছিলাম। তাহলে প্লাজমা বেসিক্যালি কি, যে ব্লাড থেকে শুধুমাত্র ফর্মড এলিমেন্টস ডাব্লিউবিসি আরবিসি প্লেটলেট যখন বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্লাজমার মধ্যে কি কি দেখলাম? ওয়াটার আছে, মিনারেলস আছে, প্লাজমা প্রোটিন আছে, ক্লটিং ফ্যাক্টর আছে। তাহলে প্লাজমা থেকে আমি শুধুমাত্র ক্লটিং ফ্যাক্টরকে বাদ দিয়ে দিলাম আবার। মানে প্লাজমাতে যা ছিল সব কিছুই আছে, মানে ওয়াটার আছে, মিনারেলসগুলো আছে, প্লাজমা প্রোটিনস আছে, এবার ক্লটিং ফ্যাক্টরকে বাদ দিয়ে দিলাম। তাহলে আরেকটা জিনিস পড়ে থাকবে, তার নাম কি হয়ে যাবে? সিরাম। তাহলে সিরাম আর প্লাজমার মধ্যে পার্থক্য কি? প্লাজমা বলতে যা বোঝায়, সেখান থেকে শুধু ক্লটিং ফ্যাক্টর বাদ দিয়ে দিলাম, দ্যাট ইজ সিরাম। তাহলে সিরাম কি? প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর। তাহলে ব্লাড আছে, ব্লাড থেকে ফর্মড এলিমেন্টস বাদ দিলাম, ডাব্লিউবিসি আরবিসি প্লেটলেট, পড়ে থাকলো প্লাজমা, প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর বাদ দিলাম, পড়ে থাকলো সিরাম। তোদের বইয়ে আছে, এটুকুই বললাম, এর বাইরে আর বেশি কিছু বলবো না। এই অবধি বোঝা হয়ে গেছে। টোটাল ব্লাড, সেখান থেকে 3টে সেলকে বাদ দিয়ে দে, ডাব্লিউবিসি আরবিসি প্লেটলেট, পড়ে থাকলো প্লাজমা, প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর বাদ দিয়ে দে, পড়ে থাকলো সিরাম। তাহলে এটাই হচ্ছে প্লাজমা সিরামের মধ্যে বেসিক ডিফারেন্স। এই অবধি হয়ে গেছে। তাহলে প্লাজমা প্রোটিন 3টে, ফিব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন। ফিব্রিনোজেন কি অলরেডি আমরা জেনে গেছি। ফিব্রিনোজেন এটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। তা ক্লটিং ফ্যাক্টর 1 সেটা পরে বলতে হবে। এর কাজটা কি? ব্লাড ক্লটিং এ হেল্প করে। এবার দেখ, একটা কথা বলে রাখি, নর্মাল অবস্থায় ধর আমাদের এখন সার্কুলেশনে ব্লাড মানে সার্কুলেট করছে, মানে চলমান আছে, ব্লাড কি জমা বেঁধে যাচ্ছে? ব্লাড তো ক্লট করে না, ব্লাডটা লিকুইড আছে। এবার দেখ, এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো ব্লাডের মধ্যে এখনও আছে, কিন্তু সব সময় আছে, ব্লাডে ক্লট করতে পারছে না। তার মানে কি, এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো নর্মাল অবস্থায় সার্কুলেশনের মধ্যে ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকে, মানে যখন ক্লটিংয়ের দরকার হবে তখন অ্যাক্টিভেটেড হবে। তাহলে একটা জিনিস সিম্পলি মনে রাখবে, যতগুলো ক্লটিং ফ্যাক্টর আছে ব্লাডে কি ফর্মে থাকে? ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। আমি ধর এখানে পড়াতে এসেছি, এখানে আমি পড়া, এখন রাস্তায় যাবো, কেউ রাস্তা স্যার আপনি এখানে পড়ান, পড়াতে পারবো? তাহলে যখন যেখানে দরকার সেখানে, তার মানে তখন আমার ওই মুডটা অফ থাকে। আমি যখন বাড়ি চলে যাই সব কিছু ভুলে ছেলে মেয়ের সঙ্গে সময় কাটাই, তখন যদি কেউ এসে স্যার আমাকে পড়ান, তো ভালো লাগবে না, ইচ্ছে করবে না বা হবে না। তো বা যখন পেশেন্ট দেখি, চেম্বারে এসে পেশেন্ট দেখি, এই জন্য ক্লটিং ফ্যাক্টরগুলো ব্লাডে আছে, ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, যখন দরকার হবে ক্লটিংয়ের তখন অ্যাক্টিভ হবে। এবার কী করে অ্যাক্টিভ হবে সেটা তো যখন ক্লটিং করাবো তখন বলবো, কিন্তু বেসিক একটা কথা মনে রাখবে, যে ক্লটিং ফ্যাক্টরগুলো সবসময় ব্লাডে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এটাই হলো ব্যাপার, ঠিক আছে। এবার অ্যাক্টিভ হলে কী হবে, কীভাবে হবে, সেটা পরে বলবো, ঠিক আছে। এবার পরে থাকলো কি? গ্লোবিউলিন। ঠিক আছে, যারা আমাদের মধ্যে মোটা হয় তাদেরকে আমরা কি বলি? গোবলু বলি, বলি তো, গোলগাল চেহারা, ঠিক আছে। বেসিক্যালি প্রোটিনটা গোবলু টাইপের মতো দেখতে, সে নাম হয়ে গেছে গ্লোবিউলিন, ঠিক আছে। এর শেপটাই হচ্ছে গ্লোবিউলার টাইপের, মানে গ্লোবিউলার মানে এরকম একটা শেপ হয়, ঠিক আছে। সে যখন যখন প্রথম দেখেছিল, সে ভেবেছে গ্লোবিউলার টাইপের, নাম দিয়ে এসেছে হ্যাঁ গোবলু। গ্লোবিউলিন কথাটা মানে হলো গোবলু বেসিক্যালি, আর কিছু না। ফিব্রিনোজেনটা একটু লম্বা টাইপের একটু হয়, ঠিক আছে, এটা গোবলু টাইপের হয়, গ্লোবিউলিন, ঠিক আছে। যার নাম হচ্ছে গ্লোবিউলিন, তারই নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, দুটো একই কথা কিন্তু, ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে। সিম্পলি এমনি বলা হয়, আইজি লেখা হয়, ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনো কথাটার মানে কি? ইমিউনিটি, মানে প্রতিরোধ ক্ষমতা। আর যেহেতু প্রোটিনটা মানে গ্লোবিউলার শেপের, সেজন্য গ্লোবিউলিন। তাহলে ইমিউনোগ্লোবিউলিন বা গ্লোবিউলিনের কাজটা কি? আমাদেরকে প্রতিরোধ ক্ষমতা দেয়, তাহলে আমাদের ডিফেন্স মেকানিজমে হেল্প করে।
কারণ আমাদের দেশকে যেমন বাঁচাতে হলে বা যে কোনো দেশকে বাঁচাতে হলে ডিফেন্স মিনিস্ট্রি থাকে, ডিফেন্স সিস্টেম থাকে। তাহলে আমাদের বডিতে সবসময় বাইরে থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া, নানা রকম অ্যান্টিজেন চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের শরীর, যেটা আমাদের শরীরকে ক্ষতি করতে পারে। তাহলে তারা যদি ক্ষতি না করতে পারে, তার জন্য আমাদের শরীরে কি আছে? ডিফেন্স মেকানিজম, যাকে বলা হয় ইমিউনিটি বা ইমিউন সিস্টেম বলি আমরা। মানে যে সিস্টেম আমাদেরকে ইমিউনিটি দেয়, তাহলে তাকে আমরা কি বলবো? ইমিউন সিস্টেম। সেই ইমিউন সিস্টেমের যে মেন যে হাতিয়ার, সেটা হলো বেসিক্যালি গ্লোবিউলিন। এবার কি করে তৈরি হয়, কি কাজ করে, সেটা পরে বলবো। তোদের সিলেবাসে আছে, কোনো চিন্তা নেই, সব পড়াবো। কোথা থেকে তৈরি হয় সেটা পরে বলবো। তাহলে গ্লোবিউলিনের বেসিক কাজটা হলো কি, আমাদের ডিফেন্সে হেল্প করে। যে আমাদের কন্টিনিউয়াস ভাইরাস, ব্যাকটেরিয়া আসছে, তাহলে সেটাকে আমাদের হেল্প করে। আর যাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়, তাদের বারবার জ্বর, সর্দি, কাশি এটা সেটা লেগেই থাকে। আর যে শক্তপোক্ত দুর্বল মানে হয়, তার হয় না অতটা। তাহলে এটা বেসিক্যালি ডিফেন্সে আমাদের হেল্প করে। ওটা কি করে তৈরি হয়, কোথা থেকে তৈরি, সেটা পরে বলবো। তাহলে পরে থাকলো অ্যালবুমিন। অ্যালবুমিন যেটা করে আমাদের শরীরে, প্লাজমা, বুঝিয়ে দিচ্ছি আমি, প্লাজমা অঙ্কোটিক প্রেসারটাকে মেনটেন করে। ঠিক আছে? প্লাজমা অঙ্কোটিক প্রেসার কথাটার মানে কি? এটা হলো ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের ভেতরে কি আছে? ব্লাড আছে। আর ব্লাডের মেজর কম্পোনেন্ট আমরা কি দেখলাম? ওয়াটার। সেটা কত? 90 থেকে 92%, মানে 100 ml এর মধ্যে। ঠিক আছে? মেজর হচ্ছে কম্পোনেন্ট। এবার দেখ, এই যে আমাদের স্কিন বা সব জায়গাতে ব্লাড এগুলো আছে, ভেসেলগুলো আছে। ব্লাডটা কিন্তু কোথায় থাকে? ভেসেলের মধ্যেই থাকে। সেখান থেকে এক্সেস ওয়াটারটা বেরিয়ে আসে, কারণ এখানে ওয়াটার আছে অনেক, যে কোনো সময় লিক করে যেতে পারে। এই এক্সেস ফ্লুইড বা ওয়াটার যাতে মানে ভেসেল থেকে লিকেজ করে শরীরের বাইরে না বেরিয়ে আসে, তার জন্য যে প্রেসার মেনটেন করা দরকার এখানে, যে প্রেসারটা হেল্প করবে ফ্লুইডটাকে ভেসেলের মধ্যে ধরে রাখতে। মানে একটা পাইপ দিয়ে ধরো জল যাচ্ছে, তাহলে সেই সিস্টেমের মধ্যে জলটাকে ধরে রাখতে হবে যাতে বাইরে না বেরিয়ে যায়। তার জন্য কি হবে? ভেতর দিকে একটা ধরে রাখার ক্যাপাসিটি লাগে বা প্রেসার লাগে। সেটাকে বলা হয় প্লাজমা অঙ্কোটিক প্রেসার। অ্যালবুমিন ওই কাজটা করে। ধর আমার শরীরে যদি অ্যালবুমিন কমে যায়, তাহলে কি হবে? এখান থেকে বেশি বেশি ওয়াটার বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কি স্কিনের নিচে জমতে শুরু করবে। তখন দেখবে যে হাত ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, চোখের চারিদিক ফুলে যাচ্ছে। তার কারণটা কি? না, ব্লাড ভেসেল থেকে এক্সেস ওয়াটার বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? অ্যালবুমিন কমে গেছে, ধরে রাখার প্রেশারটা কমে গেছে, প্লাজমা অঙ্কোটিক প্রেশার কমে গেছে, ফ্লুইড লিক করছে, বা লিক করে শরীরে সব জায়গায় জমতে শুরু করবে। যে পা ফুলে যাচ্ছে, হাত চোখ ফুলছে, ফুসফুসে চারিদিকে যে প্লুরাল ক্যাভিটি, সেখানে জল জমে যাচ্ছে, এসব ঘটনা ঘটবে। ঠিক আছে? তাহলে অ্যালবুমের বেসিক কাজটাই হলো কি, টু মেনটেন দ্য প্লাজমা অঙ্কোটিক প্রেশার। এবার আজ থেকে যে কোনো ফোলা মানুষকে দেখলেই ভাববে না যে অ্যালবুমিন কমে গেছে। ঠিক আছে? মানে ফুলে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে প্রোটিন কমে যাওয়া, অ্যালবুমিনটা কমে যাওয়া। কিন্তু আরও নানা কারণ আছে, সেটা হার্ট ফেলিয়ার হতে পারে, থাইরয়েড হতে পারে, আর অনেক কিছু কারণ আছে। ঠিক আছে? তাহলে শরীর ফুলে যাওয়ার একটা মেন কারণ হচ্ছে শরীরে কারো যদি অ্যালবুমিনটা কমে যায়। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, এই ফিব্রিনোজেন এবং অ্যালবুমিন, ফিব্রিনোজেন এবং অ্যালবুমিন এটা কোথায় তৈরি হয়? এগুলো লিভারে তৈরি হয়। সেজন্য কারো যদি অনেকদিন ধরে লিভার খারাপ থাকে, তাহলে কি হবে? অ্যালবুমিন কমে যাবে, আবার ক্লটিং ফ্যাক্টর কমে যাবে। দেখবি সেই সমস্ত মানুষের শরীর ফুলে যায়, পেটে জল জমতে শুরু করছে, বুকে জল জমছে, আর কেটে গেলে সহজে রক্ত বন্ধ হতে চায় না, বা হঠাৎ করে দেখলে যে নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং করতে শুরু করবে। ঠিক আছে? তাহলে এটা তখন আমরা বুঝি লিভার হয়তো খারাপ হয়ে যাবে, কারণ লিভার খারাপ থাকলে এগুলো আমাদের দেখতে হয়। ঠিক আছে? আর গ্লোবিউলিন কোথা থেকে তৈরি হয় সেটা পরে বলছি। এই অবধি বোঝা গেল কিনা? আজ একটু স্পিডে বলছি, একটু অনেক স্লো বললে শেষ হয় না। অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু পড়াতে হবে, অনেক কিছু বলতে হবে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা? ঠিক আছে? তাহলে মাথায় রাখবি, ফিব্রিনোজেন এবং অ্যালবুমিন লিভার থেকে তৈরি হয়। লিভার খারাপ হলে দুটোই কমে যাবে, তখন শরীর ফুলতে শুরু করে, পেটে জল জমবে, সব জায়গাতে জল জমবে। ঠিক আছে, এবার এক এক করে যাই। তাহলে এবার পড়ে থাকলে আমাকে পড়তে হবে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট করতে হবে। প্রথমে আরবিসি বলে, তাহলে এটা হলো রেড ব্লাড কর্পাসেল।
বাংলায় বললাম লোহিত রক্তকণিকা। লোহিত কথাটার মানে কি? রেড বা লাল। আরবিসি দেখতে কিরকম হয়? বাইকনকেভ টাইপের হয়। একটু ভালো হলো না ছবিটা, যাকে একটু একই জিনিস এখন এটাকে বাইকনকেভ শেপ বলা হয়। এর ভেতরে কি থাকে? আগের চ্যাপ্টারে পুরো নিচে হিমোগ্লোবিন থাকে। হিম আর গ্লোবিন, হিমের মাঝখানে কে থাকে? আয়রন থাকে। আয়রন ফেরাস ফর্মে থাকে, সেটা আমরা পড়েছি। মানে এই হচ্ছে তোর একটা হিম, যেখানে সেন্টারে আয়রন আছে ফেরাস ফর্মে, আর তার সাথে গ্লোবিন গ্লোবিন এ আছে। এরকম 4টে ইউনিট ছিল, আগের দিনই বলেছি। তাহলে 4টে নিয়ে একটা কমপ্লিট হিমোগ্লোবিন মলিকিউল তৈরি হয়, এটাকে আমরা বলি হিমোগ্লোবিন টেট্রামার। অ্যাকচুয়ালি আয়রনের রংটাই হচ্ছে লাল। দেখবি যে মাটিতে মানে আয়রন থাকে বা যে ওয়াটারে আয়রন থাকে, সে চুল খারাপ, দাঁত লাল হয়ে যায়, হ্যাঁ, বা কাপড় লাল হয়ে যায়। তো বেসিক্যালি আমাদের শরীরে যে স্ট্রাকচারে আয়রন আছে তার রংটা লাল হয়। তাহলে আরবিসির কালারটা লাল হওয়ার মেন কারণটা কি? আয়রন আছে। হিমোগ্লোবিনটাকে বলা হয় আয়রন কন্টেনিং পিগমেন্ট। তাহলে হিমোগ্লোবিন হচ্ছে কি? আয়রন কন্টেনিং পিগমেন্ট। এটার জন্য লাল রং হচ্ছে আয়রন কন্টেনিং পিগমেন্ট। আরবিসির কাজ কি? অনেক কাজ আছে, তার মধ্যে দুটো জিনিস তো আমরা পড়েছি। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে হেল্প করে, সেটা অলরেডি আমরা পড়েছি, নতুন করে ওটা বলার কিছু নেই। আচ্ছা, প্রথমে একটা জিনিস খালি বলে দিই, আমাদের শরীরে কি আছে? বোন ম্যারো আছে। মানে ধর একটা লম্বা যদি একটা বোন হয়, হ্যাঁ, একটা হাড়, ভালো করে এটা তো লং বোন। একটা বোনের মাঝখানে একটা কি থাকে জানো? ওটা অস্থি মজ্জা বলে, বাংলায় বলে অস্থি মজ্জা, একদম বোনের যে মেন ক্যাভিটিটা ভেতরে, ইংরেজিতে বলে বোন ম্যারো। বাংলায় বলে আপনার অস্থি মজ্জা। দেখবি যে মাংস খেলে হাড়গুলো থাকে, যখন হাড়টা ভেঙে যায় ভেতরে দেখবে স্পঞ্জি টাইপের স্ট্রাকচার থাকে, ওটাই বোন ম্যারো বেসিক্যালি। এই যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলো তৈরি কোথায় হয়? বোন ম্যারোতে তৈরি হয়। তাহলে বোন ম্যারো থেকে সব কটা জিনিস এখান থেকে তৈরি হয়: আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। প্লেটলেট তাহলে তৈরি হচ্ছে কোথা থেকে? বোন ম্যারো থেকে। এবার দেখ, আজকে আমরা সবাই বড় হয়ে গেছি, একদিনে কি আমরা বড় হয়ে গেছি? তাহলে যখন জন্মেছে তখন কি নবজাতক ছিলাম, একদিন, দুদিন, 3 দিন করতে করতে বড় হলাম। শিশু বলে আমাদের, কৈশোর বলে, অ্যাডোলেসেন্ট বলে, তারপরে অ্যাডাল্ট। এখন আমরা অ্যাডাল্ট পার্সন মোটামুটি সবাই। তাহলে এই যে আরবিসি গুলো তৈরি হয় বা ডাব্লিউবিসি, প্লেটলেট, যখন আমি এটা সার্কুলেশন থেকে ব্লাড টানলাম, মাইক্রোস্কোপে যে আরবিসিটা দেখছি, সেটা কিন্তু ম্যাচিওর আরবিসি। এই যে আরবিসির কথা বলছি আমি, এটা তো ম্যাচিওর আরবিসি। এটা কিন্তু আমরা ছোটবেলা আরবিসিটাকে আমরা দেখছি না। তাহলে এই আরবিসিটা হলো বেসিক্যালি কি? ম্যাচিওর আরবিসি। আরবিসি একটা বেসিক্যালি সেল। একটা জিনিস মনে রাখবি, যে ম্যাচিওর্ড আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। একটা সেল মানে কি? তার ভিতরে নিউক্লিয়াস থাকবে একটা, তার ভিতরে ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে। কিন্তু ম্যাচিওর্ড আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস। একদম জেনে, সারা জীবনের জন্য জেনে রাখবি। আর কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। বোঝা গেল? তাহলে ম্যাচিওর আরবিসি ডাজ নট হ্যাভ নিউক্লিয়াস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। এবার থাকলে না থাকলে কি অসুবিধা, এটা জানতে হবে না। তো এইটুকু তোদের বইয়ে লেখা আছে, এটুকু জেনে রাখ। ম্যাচিওর আরবিসিতে নিউক্লিয়াস, হ্যাঁ, যখন আরবিসিগুলো তৈরি হয় প্রথম দিকে থাকে, যে আস্তে আস্তে ম্যাচুরেশন হয় তখন নিউক্লিয়াসটা চলে যায়। ছোটোবেলায় আমরা কি করি? একটু হলেই কেঁদে ফেলি, বড় হলে কত কাঁদে না। তার মানে কি আস্তে আস্তে কান্নার অভ্যাসটা আমাদের চলে গেছে। তাহলে প্রথম থেকে নিউক্লিয়াস ছিল, যত ম্যাচিওর হয়েছে নিউক্লিয়াস আস্তে আস্তে একেবারে গায়েব হয়ে গেছে। প্রথম দিকে ছিল কিন্তু ম্যাচিওর হয়ে চলে গেছে। এবার এই যে আরবিসি গুলো ম্যাচিওর হয়েছে, এগুলো বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম নাম হয়। অনেক প্রায় 8-7খানা স্টেজ আছে, সব আলাদা আলাদা নাম আছে। তারপরে ফাইনালি আরবিসি তৈরি। দুটো নাম এখানে মনে রাখতে হবে তোদেরকে। বোন মেরোতে যখন আরবিসি তৈরি হয়, এখান থেকে ইমম্যাচিওর আরবিসি গুলো, তার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্ট। এরিথ্রো কথাটার মানে কি? রেড। ওই একই একই কথা। এরিথ্রো কথাটার মানে হচ্ছে রেড।
আর ব্লাস্ট মানে হচ্ছে ইম্যাচিওর সেল, মানে ইম্যাচিওর আরবিসি বলতে পারি সেখানে। এবার দেখবি ছোট যখন বাচ্চারা 1 বছর 5 মাস 6 মাস হয়, দেখবি সবসময় হাত পা নাড়াতে থাকে, আর সবসময় চঞ্চল থাকে, এই সেলগুলো সাংঘাতিক চঞ্চল, সেই জন্য ব্লাস্ট, মানে সবসময় মুডে থাকে, মানে অ্যাকশন মুডে থাকে, বাচ্চারা হাত পা ছুটছে করছে, ঠিক আছে। তো ব্লাস্ট কথাটার মানে হলো একদম এখানে বেসিক্যালি হাইলি রিয়াক্টিভ বলতে পারিস, বা খুব মানে কি বলে কাজ করার জন্য সবসময় তৈরি থাকে, এই জন্য ব্লাস্ট মানে একটা ইম্যাচিওর সেল। তাহলে প্রথমে কিন্তু এরিথ্রোব্লাস্ট থাকে না, মানে আরো অনেকগুলো স্টেজ আছে, ওগুলো তোদের লাগবে না, কিন্তু এটা বললাম কেন, একটা জায়গা থেকে কাজে লাগবে। তাহলে এরিথ্রোব্লাস্ট, তারপর আরো ম্যাচিওর হচ্ছে একটা সাইট স্টেজ আছে, তার নাম হলো রেটিকিউলোসাইট, তারপরে আরবিসি। এই তিনটে নাম অ্যাড্রেস মনে রাখবে। একদম যখন আর্লিতে শুরু হচ্ছে বোন ম্যারো, তার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্ট, মাঝখানে আরো অনেকগুলো স্টেজ আছে, আরবিসি, ম্যাচিওর, তার আগের স্টেপটার নাম হচ্ছে কি রেটিকিউলোসাইট। তাহলে যখন আমি বলছি এরিথ্রোব্লাস্ট বা রেটিকুলোসাইট, তার মানে আরবিসিকে বোঝাচ্ছে, ইম্যাচিওর। রেটিকুলোসাইট তারপরে ম্যাচিওর হয়ে আরবিসি হয়ে গেল, এটা কেন বললাম, পরে কাজে লাগবে। এই অবধি বোঝা গেল। এরিথ্রোব্লাস্ট আর মাঝখানে আরো কতগুলো স্টেপ আছে, রেটিকুলোসাইট, তারপরে হচ্ছে আরবিসি। বা রেটিকুলোসাইট না মনে রাখলেও চলবে, তত কিন্তু এরিথ্রোব্লাস্টটা মনে রাখতে হবে, কেন সেটা পরে আসবে একটা জায়গায়। তাহলে বোন ম্যারো থেকে তৈরি হলো, ম্যাচিওর হয়ে সার্কুলেশনে এসছে আরবিসি। এর গড় আয়ু কত, 120 ডেজ, মানে 4 মাস। তাহলে একটা আরবিসি তৈরি হলো, তার আয়ু হচ্ছে কত, 4 মাস। এটা একটা গেল। আরো কতগুলো জিনিস বলছে, এই যে হিমোগ্লোবিন, আমাদের ব্লাডে হিমোগ্লোবিন কতটা থাকে, ওই 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। ডেসিলিটার কতটা মানে কি 100 ml, যেটা ডেসিলিটার তারই নাম হচ্ছে 100 ml। তাহলে 100 ml ব্লাডে একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে হিমোগ্লোবিন কতটা থাকে, 12 থেকে 16, অ্যাভারেজ মাঝখানে একটা হবে। এটা হলো হিমোগ্লোবিন। আর আরবিসি নাম্বারটা কত থাকে অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে, ওই 5 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, এটা থাকে। তার মানে কি আরবিসির অনেক নাম্বারে থাকে, মিলিয়নিয়ান। মিলিয়ন কাকে বলে, কততে মিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন, ঠিক আছে, মানে 10⁶, মানে 10⁵ হচ্ছে 1 লাখ, আর 10⁶ হচ্ছে 1 মিলিয়ন, মানে 10 লাখ। হ্যাঁ, তাহলে কত, 50 লাখ থেকে, হ্যাঁ 55, ঠিক আছে। তাহলে এই নাম্বারটা থাকে। তাহলে হিমোগ্লোবিন বললাম, এটা বললাম, গড় আয়ু বলে দিয়েছি। এবার যার জন্ম আছে তার মৃত্যু আছে, সেই জন্য গড় আয়ু বলছি আমরা। তাহলে একটা সময় পর আরবিসি কি হবে, মারা যাবে। তারপরে কি হবে, মুসলিমরা মারা গেলে কি হয়, কবর দেয়, গোরস্থান। গোরস্থানকে কি বলে, গ্রেভইয়ার্ড। তাহলে যখন আরবিসি গুলো ভেঙে যায়, তাদেরও গ্রেভইয়ার্ড আছে, সেটা কি, তাহলে আরবিসির গ্রেভইয়ার্ড কোন জিনিসটা, স্প্লিন, বাংলায় বলে প্লিহা। প্লিহাটা কোথায় থাকে, আমাদের ঠিক এই জায়গাটা, পেটের মধ্যে ডায়াফ্রাম আছে, আর এই যে অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক এই জায়গাটাই থাকে, স্প্লিনটা এই জায়গায় থাকে, বা দেখি প্লিহা, বাংলায় বলে এটাকে প্লিহা। আমার হাতের বাংলা লেখা খুব খারাপ, বুঝলি, প্লিহা, স্প্লিন, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি, স্প্লিনে গিয়ে আরবিসির ডিস্ট্রাকশন হয়, সেই জন্য এটা গ্রেভইয়ার্ড বলা হয়, মানে তাকে কবর, মানে সমাধিস্থ করা হলো, এই টাইপের গ্রেভইয়ার্ড বা কবরস্থান। এবার কি হচ্ছে দেখ, যখন আরবিসি ভাঙবে তখন কি হবে, এই হলো আরবিসি, ভেতরে হিমোগ্লোবিন আছে। এবার দেখ, এখানে অনেক কিছুই হবে, তোদের অতগুলো লাগবে না, শুধু একটা জিনিস এখানে আমি বলবো, সেটা হচ্ছে এটা তো মেমব্রেন, এটা ভেঙে যাবে। মেমব্রেনে কি থাকে, লিপিড থাকে, প্রোটিন থাকে, কিছু ওগুলো সব ভেঙে যাবে, রিউটিলাইজ হবে বডিতে, আবার ওগুলো তো র ম্যাটেরিয়াল, ভেঙে গেল, আবার একটা বিল্ডিং ভেঙে দিলাম, ইটগুলোকে আবার ব্যবহার করছি। তাহলে যখন আরবিসি মেমব্রেনটা ভাঙবে, তার যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো আবার বডিতে ইউটিলাইজ হবে, আবার নতুন করে তৈরি করতে হেল্প করবে। আরেকটা জিনিস পড়ে থাকবে, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা পড়ে থাকবে।
এর দুটো পার্ট, একটা হচ্ছে হিম আর একটা হলো গ্লোবিন। গ্লোবিন গ্লোবিনটা কি হয়? প্রোটিন হয়, আগের দিনে বলেছিলাম। গ্লোবিনটা বেসিক্যালি পলিপেপটাইড প্রোটিন। প্রোটিন মানে কি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর অ্যাড হয়ে একটা এগুলো হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড। এটা অন্য চ্যাপ্টারে আছে, সেটা পরে বলবো। মানে অ্যাকচুয়ালি শুরু করেছিলাম ওই তোদের বায়োমলিকিউলস, তারপরে তো মাঝখানে ক্লাস বন্ধ হয়ে গেল। যাকে তাহলে যখন গ্লোবিনটা ভেঙে যাবে তাহলে বেসিক্যালি কি অ্যামাইনো অ্যাসিডগুলো ফ্রি হবে, সেগুলো ইউটিলাইজ হবে। তোদের এত কিছু মনে রাখতে হবে না, একটা জিনিসে মনে রাখবি, যখন হিম ভাঙবে তাহলে তার কি হবে। এখানে অনেকগুলো স্টেপ আছে। আলটিমেটলি হিমটা বিলিরুবিনে তৈরি কনভার্টেড হয়। কারো জন্ডিস হলে আমরা কি করি? বিলিরুবিন টেস্ট করি তো। তাহলে বিলিরুবিন কোথা থেকে আসছে? তাহলে বিলিরুবিনটা হচ্ছে বেসিক্যালি বাই প্রোডাক্ট অফ হিমোগ্লোবিন, পার্টিকুলারলি হিম। তাহলে হিম যখন ফাইনালি মেটাবোলাইজ হবে সেখান থেকে বিলিরুবিন তৈরি হয়। এটুকু বোঝা গেল তো। তাহলে আরবিসির প্রাথমিক নামটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট, ম্যাচিওর হলো আরবিসি। আর যখন হিমোগ্লোবিন মানে আরবিসি 120 দিন পরে ডিস্ট্রাকশন হচ্ছে স্প্লিনে, প্লিহাতে, যেটা গ্রেভিয়ার্ড বলছি আমরা, সেখানে যখন পার্টিকুলারলি হিমটা যখন মেটাবোলাইজ হবে তার ফাইনাল বা এন্ড প্রোডাক্ট হচ্ছে বিলিরুবিন। বোঝা গেল? ঠিক আছে, মোটামুটি আরবিসি সম্পর্কে এটুকুই আছে। কিছু বাদ গেলে আবার মনে পড়লে একবার দিন এসে বলবো। এই অব্দি বুঝতে কোনো অসুবিধা? তার আগে একটা প্লেটলেটটা বলে দিই, আর আরবিসি ডাব্লিউবিসিটা পরে বলছি। প্লেটলেটের বাংলা হচ্ছে অনুচক্রিকা, ঠিক আছে। আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইটস। থ্রম্বোসাইট বা সাইটস। সাইট মানে একটা, আর সাইটস মানে অনেকগুলো, কারণ প্লেটলেট তো একটা থাকে না, অনেকগুলো থাকে। তাহলে যার নাম প্লেটলেট তারই নাম হচ্ছে থ্রম্বোসাইটস। বেসিক্যালি প্লেটলেট থ্রম্বাস ফর্মেশনে হেল্প করে। থ্রম্বাস ফর্মেশন মানে কিছুই না, মানে ধর প্লেটলেটগুলো তো ব্লাডে আছে, এবার ধর প্লেট হঠাৎ করে অ্যাগ্রিগেট, মানে ধর এটা হচ্ছে ব্লাড, এই প্লেটলেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার কি হলো, কোনো একটা কারণে প্লেটলেটগুলো একটা জায়গায় এসে জমা হয়ে গেল, অ্যাগ্রিগেট শুরু করলো। এই যে অ্যাগ্রিগেটেড প্লেটলেটগুলো যেগুলো আলাদা আলাদা ছিল সেটাকে বলা হয় থ্রম্বাস। এই প্লেটলেটগুলো থ্রম্বাস তৈরি করতে হেল্প করে বলে তার নাম হয়ে গেছে কি থ্রম্বোসাইটস। অ্যাকচুয়ালি কি হয়, যখন ব্লাড ক্লটিং হয়, মানে ধর কেটে গেল, ব্লাড পড়তে শুরু করলো, আমরা চেপে ধরলাম বা হালকা কাটলো, অল্প আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। ওই যে যখন মানে ব্লাড ক্লটিং হচ্ছে, সেখানে ক্লটিং ফ্যাক্টরের রোল আছে, প্লেটলেটের রোল আছে। প্লেটলেটগুলো প্রথমে এরকম একটা থ্রম্বাস তৈরি করে, তারপরে ক্লটিং ফ্যাক্টরের কাজ আছে, ওটা আমি আলাদা করে বলবো। অ্যাকচুয়ালি এই প্লেটলেটগুলো থ্রম্বাস ফর্মেশনে হেল্প করে বলেই তার নাম হচ্ছে থ্রম্বোসাইটস। মানে বেসিক্যালি ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। তাহলে ব্লাড ক্লটিং হতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো প্লেটলেট আর একটা হলো ক্লটিং ফ্যাক্টর। মেকানিজম কি আছে পরে বলবো। আর এগুলো যে সেলগুলো থেকে তৈরি হয় সেগুলোকে বলা হয় মেগা ক্যারিওসাইটস। মেগা ক্যারিওসাইটস কোথায় থাকবে? বোন ম্যারোতে, কারণ বোন ম্যারো থেকেই তো তৈরি হচ্ছে সবগুলো, আরবিসি, প্লেটলেট, ডাব্লিউবি সব ওখান থেকে তৈরি হচ্ছে। তাহলে মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়ে গেল। এবার দেখ, নামটা থেকে বোঝার চেষ্টা করি, কিছু বুঝতে পারছি। মেগা ক্যারিওসাইটস, মেগা কথাটার মানে কি? বড়। হ্যাঁ, মেগা ব্যাপার, মেগা ইভেন্ট হবে আজকে, মেগা হলে মানে বড়। আর ক্যারিও কথাটার মানে কি? এক জায়গায় অনেক কিছু জানিস তোরা, এটা নিউক্লিয়াস। আর সাইট মানে সেল, তাহলে যে সেলের বড় নিউক্লিয়াস আছে তাকে বলা হয় মেগা ক্যারিওসাইট। সেখান থেকে প্লেটলেট তৈরি হয়। বোঝা গেল? প্লেটলেটের নাম্বারটা কত থাকে? ওই 1.5 লাখ থেকে 3.5 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তাহলে দেখ, আরবিসি গুলো আমরা মিলিয়ন নাম্বারে পেলাম, আর এটা হয়ে গেল লাখে।
আর ডাব্লিউবিসিগুলো আমরা করবো এবার হাজারে থাকে ওগুলো। তাহলে আরবিসি হচ্ছে মিলিয়ন ইয়ার, আর প্লেটলেট হচ্ছে লাখোরিয়া, আর ডাব্লিউবিসি হবে হাজারিয়া। সেটা আমরা একটু বলি, মিলিয়ন ইয়ার, লাখোরিয়া, হাজারি, এইভাবে মনে রাখবে সুবিধা। তাহলে আরবিসি হচ্ছে মিলিয়ন ইয়ার, হ্যাঁ মিলিয়ন নাম্বারে থাকে, এরা লাখে থাকে প্লেটলেট। আর আরবিসি ডাব্লিউবিসিগুলো হাজারে, এটা আসছি পরে, এটা বলেই দিতে পারে ডাব্লিউবিসিগুলোই 6000 থেকে 8000 থাকে। এটা তোদের বইয়ে অ্যাকচুয়ালি ভুল, যাকে তোদের যেটা লেখা আছে ওটাই কিউবিক মিলিমিটার, ঠিক আছে। তাহলে আরবিসি হয়ে গেলো মিলিয়ন ইয়ার, প্লেটলেট হলো লাখোরিয়া, আর ডাব্লিউবিসি হচ্ছে হাজারিয়া, এটা পরে আসছে, ঠিক আছে। এবার তো যদি আমাদের বডিতে প্লেটলেট কমে যায় তাহলে কি হবে? থ্রম্বাস ফর্মেশন হবে না, ক্লটিং হবে না, যখন তখন রক্ত শুরু হয়ে যাবে। যেমন ডেঙ্গু হলে কি হয়, প্লেটলেট কমে যায় আমরা জানি। তাহলে প্লেটলেট নাম্বার যখন খুব বেশি কমে যায় তখন হঠাৎ করে ব্লিডিং আরম্ভ হয়ে যায়। হতে পারে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, হতে পারে ইউরিন দিয়ে ব্লাড পড়তে শুরু করলো, হতে গেলো পায়খানা দিয়ে রক্ত পড়ছে, হতে পারে কোথাও কেটে গেল ব্লাড থামছে না। তাহলে প্লেটলেট যখনই কমে যাবে থ্রম্বাস ফর্মেশন হবে না, ব্লাড ক্লটিং হবে না, তখন আনওয়ান্টেড যেখান সেখান থেকে ব্লিডিং হতে পারে, মাথার মধ্যে ব্লিডিং হয়ে গেল একটা, বা হয়তো শক্ত জিনিস খেতে গেলে গলা ছেড়ে গেল, পেটের মধ্যে প্রচুর ব্লিডিং হয়ে গেল। সুতরাং প্লেটলেট কমে গেলে ব্লিডিং ম্যানিফেস্টেশন হবে, এটা হলো মেন জিনিস। কেন বেশি হবে? ক্লটিংটা হতে পারবে না ঠিকঠাক। প্লেটলেট নিয়ে আর কিছু নেই তোদের বলি। এই চাটা খেয়ে নি, আমার এটা জল দিতে বলবেন না? না জল, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, চাটা খেয়ে নি একবার তারপরে পড়াচ্ছে। আমার খিদে পেলে হাত পা কাঁপতে শুরু করে, অলরেডি কাঁপতে শুরু হয়ে যেত। এবার শুরু করি। এবার বুঝতে পারছিস তো, ভালো লাগছে কিনা সেটা বলবি, ঠিক আছে? ঠিক আছে, এবার ডাব্লিউবিসিতে চলে যাই। তাহলে হোয়াইট ব্লাড ও দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখ, হোয়াইট মানে কি, বাংলা কি বলে আমরা, শ্বেত রক্ত কণিকা, বেসিকের। হ্যাঁ, ডাব্লিউবিসির মধ্যে হিমোগ্লোবিন ছিল, সেজন্য লাল কালার, এর মধ্যে কিছু নেই, কালারলেস, শ্বেত রক্ত কণিকা। বাংলায় কি রে, শ্বেত রক্ত কণিকা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। শ্বেত রক্ত কণিকা, এগুলো আবার অনেকগুলো রকমের আছে। এটা তো বেসিক্যালি সেল টাইপের। কি হয়, সেলের মধ্যে কিছু গ্র্যানিউল থাকে। গ্র্যানিউল মানে পকেটের মতো একটা জিনিস। যেমন আমাদের জামার মধ্যে পকেট থাকে, এরকম বস হোয়াইট ব্লাড কর্পাসেলের কিছু কিছু সেলের মধ্যে এরকম। মন দিয়ে অনেক মজা হলে এবার শোন, হ্যাঁ টাইম কম, শেষ করতে হবে। গ্র্যানিউল, এই যে গ্র্যানিউলের মধ্যে কিছু এনজাইম জাতীয় কোনো জিনিস থাকে, অনেক কিছু থাকে, নাম বলছি না। তাহলে কিছু ডাব্লিউবিসি আছে যাদের মধ্যে গ্র্যানিউল আছে, আর কিছু ডাব্লিউবিসি তাদের মধ্যে গ্র্যানিউল নেই। তাহলে যাদের গ্র্যানিউল আছে ওদেরকে কি বলবো, গ্র্যানিউলোসাইটস। আর যেগুলোতে গ্র্যানিউল নেই সেগুলো কি বলো, গ্র্যানিউলোসাইট। মানে অ্যাবসেন্ট, নেই, ঠিক আছে। এগুলো দুটো বলবো একটা, তাহলে একটা হয়ে গেলো আমার গ্র্যানিউলোসাইট,
গ্র্যানিউলোসাইট, মানে যে ডাব্লিউবিসির মধ্যে গ্র্যানিউল আছে, আর যেগুলোতে নেই তাদেরকে বলবো আমরা গ্রানিউলোসাইট। আচ্ছা, এর মধ্যে তিনটে জিনিস আছে, একটা হলো নিউট্রোফিল, একটা হলো বেসোফিল, আর একটা হলো ইওসিনোফিল। আর এখানে দুটো জিনিস আছে, একটা হলো মনোসাইট আর একটা হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইট দু রকমের হয়, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি সেল বা টি সেল বলা হয়। জিনিসটা কি পরে আসছি আমি। লিম্ফোসাইট দু রকমের হয়, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট, বা বি সেল টি সেল বলি আমরা। জিনিসটা কি পরে আসে, বি বা টি কোত্থেকে আসলো সেটা পরে বলছি আমি, ঠিক আছে। এবার দেখ, এগুলো পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়, সব থেকে বেশি নাম্বারটা থাকে মানে নিউট্রোফিল। হ্যাঁ, প্রথমে যেটা বলেছিলাম ডাব্লিউসি নাম্বারটা কত, 6000 থেকে 8000 পার কিউবিক মিলিমিটার। যদিও এটা মানে 4000 থেকে 7000টা হচ্ছে নর্মাল, তোদের বই যেটা ওটাই পড়তে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে টোটাল যে মানে সেলগুলো থাকে তার পার্সেন্টেজ দিতে পারে, তার নিউট্রোফিলটা সব থেকে বেশি থাকে, এটা হলো তো ওই 60 থেকে 65% থাকে। বেসোফিলটা সব থেকে কম থাকে, তোদের বই হিসেবে বলছি একবার, হ্যাঁ, 0.5 থেকে 1%। ইওসিনোফিলটা থাকে 2 to 3%, আর মনোসাইটটা হচ্ছে তো 6 to 8%, আর লিম্ফোসাইটটা হচ্ছে 20 থেকে 25%। এগুলো একটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। মানে ধর আমি একটা ব্লাড করলাম, মানে নিলাম, তার মধ্যে ডাব্লিউবিসি কাউন্ট করলাম, 100 ধর ডাব্লিউবিসি কাউন্ট করলাম, ঠিক আছে। তাহলে আউট অফ 100 ডাব্লিউবিসি তার মধ্যে আমি দেখবো এতগুলো নিউট্রোফিল থাকবে, এটা বেসোফিল থাকবে, ঠিক। যেমন ধর কারো আমি কাউন্ট পেলাম তার 7000, একটা মানুষের ব্লাড টেস্ট করলাম, দেখলাম তার ব্লাড কাউন্ট মানে ডাব্লিউবিসি কত আছে, 7000 আছে। এবার আমি যদি বলি নিউট্রোফিল কতটা আছে তার মধ্যে, তার মানে এই যে আমি 7000 পেলাম, এই 7000 মানে কি টোটাল নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট টোটাল মিলিয়ে, এটাকে বলে আমরা টোটাল কাউন্ট। বাংলায় সঙ্গে টিসি বলা হয়, টোটাল কাউন্ট মানে টোটাল ডাব্লিউবিসি কতগুলো আছে। এবার ওই টোটালের মধ্যে তাহলে আমাকে দেখতে প্রত্যেকটা কত কত করে আছে। আমি তো নিউট্রোফিল ধরো 60%, যদি ধরলাম নিউট্রোফিল কত বলবো আমি, তাহলে 60%, এটা 60% কর, 742। তাহলে এই 7000-এর মধ্যে 40 to 100 হচ্ছে কে, নিউট্রোফিল, বাকিগুলো হিসেব করে নিতে পারবো। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করলে ওই টোটাল 7000-এর মধ্যেই আসবে। তো এগুলোকে বলা হয় ডিফারেন্সিয়াল কাউন্ট, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কত করে আছে বলা হয় ডিসি। এবার ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা থাকে ব্লাড ফর টিসি, টিসি হিমোগ্লোবিন, ইএসআর, ঠিক আছে। হিমোগ্লোবিন, ইএসআরও একটা জিনিস হয়, বা টিসি মানে টোটাল কাউন্ট, ডাব্লিউবিসি মানে ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট, এরকম লেখা থাকে, ঠিক আছে। তো টিসি ডিসি মানে কথাটা মানে হলো তাই, টিসি মানে টোটাল কাউন্ট, মানে টোটাল কতগুলো আরবিসি আছে, সরি ডাব্লিউবিসি, তার মধ্যে আবার কোনটা কতটা আছে সেটাই হলো ডিফারেন্সিয়াল কাউন্ট। বোঝা গেল? এবার জানতে হবে কোনটার কী কাজ। আর এই ছোটো ছোটোগুলো বলে দিই, আর যেগুলো জটিল ওর পরে বলবো, ঠিক আছে। এবার দেখ, ইউসিনোফিল যেটা আমাদের হেল্প করে, ইউসিনোফিলের কাজটা হচ্ছে বেসিক্যালি মানে প্যারাসাইটিক ইনফেকশন থেকে আমাদের প্রতিরোধ করে। প্যারাসাইট বলতে পরজীবী যেগুলো, কৃমি জাতীয় ইনফেকশনগুলো, ঠিক আছে। তাহলে এটা আমাদের ইনফেকশনের এগেনস্টে মানে ফাইট করতে হেল্প করে। তাহলে হেল্পস টু ফাইট প্যারাসাইটিক ইনফেকশন। আমাদের শরীরে যদি অনেকদিন ধরে প্যারাসাইট ইনফেকশন থাকে, ইওসিনোফিল কাউন্ট বেড়ে যায়, ঠিক আছে। এটা একটা দিক হলো। আরেকটা কী করে, অ্যালার্জিক রিয়াকশানগুলোতে হেল্প করে, বা অ্যালার্জিক রিয়াকশানগুলো করে, ঠিক আছে। এ হলো ইওসিনোফিলের কাজ। বেসোফিল কি করে, যখন আমাদের বডিতে যখন কোনো ইনফ্লামেটারি প্রসেস হয় বা ইনফ্লামেশন হয়,
এবার কোনো জিনিস তো এমনি এমনি হয় না, বা দেখ ইনফ্লামেশন বা বাংলায় বলছে আমরা প্রদাহ, কথাটা ছোট কিন্তু জিনিসটা বা টপিকটা অনেক বড়, মানে কল্পনা করতে পারবেন যে কত বড় টপিক ওটা। ইনফ্লামেশন হতে গেলে কি অনেক কিছু জিনিস লাগে। তো বডিতে যখন কোনো ইনফ্লামেটরি প্রসেস হচ্ছে, এটা ডেফিনেটলি কখন হয় কখন হবে না হবে এগুলো তো জানার বা বলার এখন উপায় নেই, মানে সম্ভাবনা অনেক জটিল হয়ে যাবে। তো বেসোফিল কি করে, বেসিক্যালি আমাদের ইনফ্লামেটরি প্রসেসগুলো করতে হেল্প করে। যখন ইনফ্লামেশন হয় ওই বেসোফিল রাপচার করে, এখান থেকে অনেকগুলো জিনিস বেরিয়ে আসে, যেমন হচ্ছে হিস্টামিন, ঠিক আছে, বা হেপারিন, এগুলো সেলের ভেতরে থাকে। আর সেরোটোনিন, অনেক কিছু বের হয়, তার মধ্যে তোদের বই 3টে জিনিসের নাম আছে, এগুলো হচ্ছে একটা কেমিক্যাল মেডিয়েটর। এই হিস্টামিন, হেপারিন বা সেরোটোনিন এগুলো হচ্ছে ইনফ্লামেটরি মেডিয়েটর, মানে ইনফ্লামেটরি প্রসেসটা করতে হেল্প করে। সিম্পল একটা জিনিস বোঝার চেষ্টা কর, মানে কীরকম বই থাকে, আর মানে ইনফ্লামেশনটা বোঝাতে যাচ্ছি না, পরে বোঝাবো, অন্যটা এখন জটিল হয়ে যাবে। তাহলে বেসোফিলের বেসিক কাজটাই হলো কি ইনফ্লামেশনে হেল্প করে। কিভাবে করে, তার মধ্যে কতগুলো ইনফ্লামেটরি মেডিয়েটর আছে, হিস্টামিন, হেপারিন, সেরোটোনিন, আরও অনেক কিছু হয়। তোদের 3টে নাম দেওয়া হয় বইয়ে, এই 3টে বলবো, ঠিক আছে। যেমন ধর এখানটা আমি কাজ করবো, একটা বিল্ডিং তুলবো, আমি তুলতে পারবো, তার বিল্ডিং তো লোক নিয়ে আসতে হবে, মিস্ত্রি নিয়ে আসতে, ম্যাটেরিয়াল নিয়ে আসতে হবে, তারপরে তো বিল্ডিংটা তৈরি হবে। তাহলে ইনফ্লামেটরি প্রসেস হতে গেলে তো কারো দরকার, তারা হচ্ছে এই কাজটা করতে হেল্প করবে। যেমন মিস্ত্রি বা আরও অন্যান্য যারা কাজ, তারা বিল্ডিং তুলতে যেমন হেল্প করে, ঠিক একই রকম এরাও ইনফ্লামেটরি প্রসেসটাকে হতে হেল্প করে, এটুকুই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো নিউট্রোফিল, আর এদিকে মনোসাইট আর লিম্ফোসাইট, এ অব্দি বোঝা গেছে। বা 3টাকে একসাথে বলবো, এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার যেটা বলবো এটা ভালো করে বোঝার চেষ্টা কর। এইটা হচ্ছে ব্লাড সার্কুলেশন। এখন আমি 3টে নিয়ে আলোচনা করছি, 3টে জিনিসও বলছি। তাহলে এখানে নিউট্রোফিল আছে, এন দিয়ে লিখলাম, মনোসাইট আর লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা হচ্ছে দুরকম বললাম, একটা বি লিম্ফোসাইট, একটা হলো টি লিম্ফোসাইট। এটা একটু বলে দিই বি বা টি কেন বলা হয়। এবার দেখ, এই যে লিম্ফোসাইটগুলো বা নিউট্রোফিল বা মনোসাইট, ডিসকাশনটা অনেক জটিল, আমি শর্টে মানে বোঝানোর চেষ্টা করছি। এরা আমাদেরকে ইনফেকশনের এগেনস্টে হেল্প করতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমের আমাদের কাজগুলো করতে হেল্প করে, ঠিক আছে। এবার ধর আমাদের এই যে নেচারে, মানে আমাদের শরীরে একটা গঠন, মানে আমাদের শরীরে অনেক কিছু স্ট্রাকচার আছে, আমাদের বডি যে ইমিউন সিস্টেম, এ দুটো জিনিস খুব ভালো করে জানে যে কোন জিনিসটা মানুষের বডিতে অলরেডি আছে, কোনটা নর্মাল, আর কোনটা নেই বাইরে থেকে আসছে। যেমন ধর আমি যদি হঠাৎ করে একটা বাইরের মধ্যে অপরিচিত লোকে দেখে ভয় পেয়ে যাব, কারণ ওকে আমি চিনি না, কিন্তু বাবা মা বা যারা পরিচিত, ঠিক আছে, তাহলে তাহলে কি আমি জানি বাই এক্সপিরিয়েন্স যে কে আমার পরিচিত কে অপরিচিত। তাহলে অপরিচিত হলে কি আমি ভয় পেয়ে যাব, আমি কাউকে ডাকবো বা পালিয়ে যাবো, কিছু একটা করবো। তাহলে এটাকে বলা হয় মানে ইমিউন সিস্টেমের ভাষায় সেলফ আর নন সেলফ। মানে ইমিউন সিস্টেম, আমাদের বডিতে যে ইমিউন সিস্টেম আছে সে জানে যে কোনটা আমার বডিতে অলরেডি আছে। তাহলে তাকে সে কি নন ন্যাচারাল, সে কী ভাবে, কিছুই ভাববে না, শত্রু ভাববে না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবে না। কিন্তু যখনই বডিতে এক্সট্রা কেউ কিছু ঢুকছে, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, প্যারাসাইট বা আদার্স যে কোনো অ্যান্টিজেন হতে পারে, যখনই বডিতে ঢুকবে ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। ও তখন ওটাকে মানে রিমুভ করার চেষ্টা করে, আমাদের প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে। সেই জন্য ওটা ইমিউন সিস্টেম বলা হয়। যে যখনই কোনো ক্ষতিকর ফরেন অ্যান্টিজেন আমার বডিতে ঢুকছে, ঠিক আছে, নন সেলফটাকে ফরেনও বলি আমরা, বিদেশি, মানে যেটা আমার বডিতে ছিল ফরেন বডি বলি আমরা, ঠিক আছে। তাহলে তখনই কি করে আমাদের ইমিউন, যখনই আমাদের বডিতে নন সেলফ কোনো অ্যান্টিজেন এক্সপোজার হচ্ছে, ফরেন বডি ঢুকছে, ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় যে কিছু একটা হয়েছে, এবার ব্যবস্থা নিতে হবে। সেটা কি অনেক ডিটেলস আছে, আমি মানে শর্ট করে আসছি একটু একটু করে। তাহলে এইটাকে বোঝা গেল সেলফ। এবার দেখ, এই যে আমাদের মানে নেচার বা এনভায়রনমেন্টে অনেক রকম ক্ষতিকর জিনিস আছে, ভাইরাসের মধ্যে হাজার হাজার ভাইরাস আছে, ব্যাকটেরিয়া, তার মধ্যে অনেক হাজার লাখ লাখ ব্যাকটেরিয়া আছে, যেমন করোনা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, বা যে ম্যালেরিয়া করে তার ম্যালেরিয়া পরজীবী, বা যে কোনো ব্যাকটেরিয়া, মানে কেউ নিউমোনিয়া করছে, ইনফেকশন, তাহলে খুব আলাদা আলাদা রয়েছে। তাহলে এই যে আলাদা আলাদা
ব্যাকটেরিয়া, ভাইরাস বা এক কথায় অ্যান্টিজেন, মানে যেগুলো শরীরে আমার বাইরে থেকে ঢুকছে, মানে মিলিয়ন্স টাইপ রয়েছে, মানে আমাদের ক্ষতি করার মতো অ্যান্টিজেন নেচারে মিলিয়ন্স নাম্বারে আছে। নেচার ঠিক প্রত্যেকটা অ্যান্টিজেনের এগেনস্টে ব্যবস্থা করে রেখেছে। মানে কি রকম, যদি আমার শরীরে এই যে নিউট্রোফিল, মনোসাইট বা লিম্ফোসাইট, আমি বিশেষ লিম্ফোসাইটের কথাই যদি বলি, দেখে মনে হবে একটাই সেল, কিন্তু একটা সেল না। মানে যতগুলো আমার নেচারে যত অ্যান্টিজেন আছে যেগুলো আমাদের ক্ষতি করতে পারে, তত রকম সাব টাইপ অফ বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আছে। মানে আমার বডিতে করোনা ভাইরাসকে হ্যান্ডেল করার মতো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আছে। যদি কোনোদিন আমার শরীরে করোনা ভাইরাস না ঢোকে, ওরা কোনো কাজই করবে না। অর্থাৎ টিবি ব্যাকটেরিয়া আমার শরীরে সেটাকে হ্যান্ডেল করার মতো আলাদা সাব টাইপ অফ টি সেল, বি সেল আছে। যেমন আমরা তো এখানে সবাই মানুষ সবাই, কিন্তু আমাদের প্রত্যেকের কাজ কিন্তু আলাদা। আমি ডাক্তার, কেউ টিচার হবে, আরও বিভিন্ন প্রফেশনে যাবে। তাহলে প্রত্যেকটা কাজ করার জন্য, এবার আমাকে তার ব্যাংকে বসে ব্যাংকের কাজ করতে পারবো না। তাহলে প্রত্যেকটা কাজ করার জন্য প্রত্যেক ট্রেন করতে হয়। ঠিক একই রকমভাবে এই যে টি সেল, বি সেল, এদেরকে একটা স্পেসিফিক বা নির্দিষ্ট অ্যান্টিজেন এগেনস্টে ফাইট করার জন্য তাদের ট্রেনিং দিতে হয়। একটা মানুষের ব্যাংকে চাকরি পেল, তারপর তাকে ব্যাংকে বসে দিলাম, কাজ করতে পারবে সব ছড়িয়ে, তাহলে তাকে ট্রেনিং দিতে হবে। বা আমি যে ডাক্তার, যাকে পড়তে হয়েছে আমাকে, তারপর তো আমি ডাক্তার হয়েছি। তাহলে এই যে টি সেল বা বি সেল, এদেরকে নির্দিষ্ট ধরনের অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়তে হবে, তার জন্য আমাদের শরীর তাদের ট্রেনিং দেয়। সেই জন্য এদের ক্ষেত্রে দুটো কথা আছে। টি লিম্ফোসাইট একটা হলো প্রোডাকশন বা তৈরি, আর একটা হলো ম্যাচুরেশন। ম্যাচুরেশন মানে হচ্ছে যে এগুলো তৈরি হওয়ার পরে বডি বা ইমিউন সিস্টেম তারা ট্রেনিং দেয় যে তোমার শরীরে যদি এই অ্যান্টিজেন আছে, তোমাকে এইভাবে কাজ করতে হবে, ট্রেনিং দেওয়া হয় রীতিমতো। এবার তার মানে কি, একটা হলো প্রোডাকশন, ম্যাচুরেশন মানে ট্রেনিং, মানে যে কাজের জন্য তাকে তৈরি করা হয়েছে সেই কাজটা শেখানো হয় তাকে। এখানেই হচ্ছে মজার ব্যাপার, এই যে লিম্ফোসাইটগুলো তাহলে তৈরি হচ্ছে কিন্তু বোন ম্যারো থেকে, তাহলে তৈরি হলো বোন ম্যারো থেকে, বাট ম্যাচুরেশন সাইডটা ডিফার করে যায়। আমাদের ঠিক গলার ভেতরে এই যে একটা গ্ল্যান্ড থাকে, তার নাম হলো থাইমাস গ্ল্যান্ড। পড়বি, তোদের চ্যাপ্টারে আছে থাইমাস গ্ল্যান্ড। কিছু লিম্ফোসাইটকে ওই থাইমাসে নিয়ে যাওয়া হয়, সেটা হলো ট্রেনিং, মানে হেডকোয়ার্টার ট্রেনিং, সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া হয়। তাহলে যে লিম্ফোসাইটগুলোর ম্যাচুরেশন থাইমাসে হচ্ছে, তারা হয়ে গেল থাইমাসের টি। আর কিছু লিম্ফোসাইট বোন ম্যারোতেই তৈরি হচ্ছে, আবার বোন ম্যারোতে ট্রেনিং দেওয়া হয়। তাহলে সেই সাব টাইপ অফ সেলগুলোকে বলা হয় বি সেল, মানে বি ফর বোন ম্যারো। যদিও এখানে একটু ব্যাপার স্যাপার আছে, ওগুলো আমি যাচ্ছি না। সিম্পলি মনে রাখবি যে লিম্ফোসাইটকে টি লিম্ফোসাইট বলছি, তাদের ম্যাচুরেশনটা, ট্রেনিংটা কোথায় হচ্ছে, থাইমাসের মধ্যে, সেই জন্য টি সেল। আর যাদের ম্যাচুরেশনটা বোন ম্যারোর মধ্যে হয়েছে, তারা হলো বি সেল। তাহলে বোঝা গেল লিম্ফোসাইট দু রকম, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এটা একটা দিক গেল। সেকেন্ড হচ্ছে, ধর আমার স্কিন একটা ইনফেকশন হলো, একটা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে, এটা হলো আমার ব্লাড ভেসেলের স্কিন, ধর এটা হলো স্কিন, এর নিচে আছে, এখানে ইনফেকশন হলো, ব্যাকটেরিয়া হলো। তাহলে ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া, এটাকে মারতে হবে আগে। যখন আমার বডিতে বা কোনো মানুষের শরীরে ইনফেকশন হয়, প্রথম যে জিনিসটা ছুটে আসে, একদম ব্লাড ভেসেল থেকে বেরিয়ে আসবে নিউট্রোফিল। নিউট্রোফিল এসে ডাইরেক্টলি এটাকে মারার চেষ্টা করবে। কী করে মারে না মারে সেটা তো পরের ব্যাপার, ডিটেলস আছে অনেক। তাহলে সেই জন্য নিউট্রোফিলকে বলা হয় ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। তাহলে আমার শরীরে যখনই কোথাও কোনো ইনফেকশন হচ্ছে, কোনো ফরেন অ্যান্টিজেন হচ্ছে, প্রথম যে ছুটে যাবে সেটা হলো নিউট্রোফিল। মানে পাড়ার দেখবি কিছু ছেলে থাকে, ওরা কিছু বোঝে না, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে বিপদে পড়লে ছুটে চলে গেল। আবার কিছু লোক আছে একটা বেছে, আচ্ছা ও বিপদে পড়ে আমি যাবো না, লোকটা ভালো না, এইটা ঠিক আছে। নিউট্রোফিল অত কিছু বোঝে না, কোথাও প্রবলেম হয়েছে, ইনফেকশন হয়েছে, অ্যান্টিজেন এসছে, সঙ্গে সঙ্গে ছুটে যাবে সেটাকে ডিফেন্স করার জন্য। এটা একটা গেল। তারপর মনোসাইটও সেখানে যাবে। কিন্তু এবার দেখ, নিউট্রোফিল তখন সার্কুলেশনে ছিল, তার নাম হচ্ছে নিউট্রোফিল। যখন টিস্যু মানে ফ্লুইড থেকে, মানে ব্লাড ভেসেল থেকে বেরিয়ে টিস্যু স্পেসে গেছে, তখনও তার নাম নিউট্রোফিল। কিন্তু মনোসাইটের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা হয়ে যায়। একটা মনোসাইট যতক্ষণ সার্কুলেশনে আছে, তার নাম হলো মনোসাইট।
বাট যখন ইনফেকশন হলো মনোসাইটটা বেরিয়ে মানে ব্লাড ভেসেল থেকে বেরিয়ে টিস্যুতে গেল, তার নামটা চেঞ্জ হয়ে যায়, তার নামটা হয়ে যায় কি ম্যাক্রোফাজ। তাহলে মনোসাইট আর ম্যাক্রোফাজ বেসিক্যালি সেম জিনিস। তাহলে মনোসাইট মানে যতক্ষণ সার্কুলেশনে আছে, আর যে সার্কুলেশনে বেরিয়ে কোনো টিস্যুতে চলে গেল তার নাম চলে গেল ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ কথাটার মানে কি? ম্যাক্রো কথাটার মানে কি? বড়, মানে বিগ, আর ফাজ মানে ইটার, মানে যে খাই। অ্যাকচুয়ালি বেসিক্যালি এরা তো অ্যান্টিজেনটাকে খাবে, খেয়ে সেটাকে প্রসেস করবে, ওর ইমিউন সিস্টেমকে হেল্প করবে কাজ করতে, মানে বিগ ইটার। মানে দেখবি কিছু মানুষ আছে পেলো কোথাও খেয়ে নিল, আর কিছু মানুষ আছে একটু ভালো করে বসবে, একটা মানে মানে রাজকীয়ভাবে খাবে। আর খাওয়াটা তো সে একই জিনিস, একটু রাজকীয়ভাবে খায়, সে রাজকীয় প্রসেসটা তো জানতে হবে না বা তোদের সিলেবাসে নেই, সেজন্য ম্যাক্রোফাজ বলা হয়। এবার দেখ ম্যাক্রোর উল্টোটাকে মাইক্রো। কাউকে যখন আমরা বড় বলছি তার মানে কেউ ছোটো আছে বা কেউ মাঝারি সাইজের আছে, আর না হলে তো একটা সাইজ হয়েছে। তাহলে যখন ম্যাক্রো বলা হচ্ছে তাহলে নিশ্চয়ই মাইক্রো আছে, তো মাইক্রোফাজও আছে। সে মাইক্রোফাজটাকে সেটা কি হলো, সেটা হলো নিউট্রোফিল। কিন্তু নিউট্রোফিলকে আলাদা করে মাইক্রোফাজ বলা হয়নি, কিন্তু মানে লিটারালি লজিক্যালি নিউট্রোফিলটা হচ্ছে মাইক্রোফেজ। মানে সেও খায়, দেখ নিউট্রোফিল এটাকে খাবে, এও খাবে, মানে প্রসেস করবে, এ খুব সহজভাবে করে, সেই জন্য মাইক্রো। আর এ খুব মানে রাজকীয়ভাবে আর স্পেশালাইজড ওয়েতে ট্রিট করবে, সেই জন্য নাম হচ্ছে তার ম্যাক্রোফাজ। তো মাইক্রোফাজ কথাটা কখনোই ইউজ করা হয় না। ম্যাক্রোফাজ কথাটা ব্যবসা আজ থেকে জানবি যে ম্যাক্রোফাজ যখনই নামটা শুনবি দ্যাট ইজ মনোসাইট। যতক্ষণ সার্কুলেশনে আছে মনোসাইট, যে সার্কুলেশনে বেরিয়ে গেল তার নাম হয়ে গেল ম্যাক্রোফাজ। এই অবধি বোঝা গেছে? ঠিক আছে, এই অবধি যখন বোঝা হয়ে গেছে জিনিসটা আরো ইজি হয়ে গেল। এবার দেখ কি হচ্ছে। তাহলে দেখ একটা বডিতে একটা অ্যান্টিজেন এক্সপোজার হলো, মানে বাইরের ক্ষতিকর জিনিস আমার শরীরে ঢুকেছে, অ্যান্টিজেন। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্সটাকে নিউট্রোফিল। এবার দেখ নিউট্রোফিল কতটা ছিল? সব থেকে বেশি ছিল, 60 থেকে 65%। কারণ সে ফার্স্ট লাইন ডিফেন্স, তো তাহলে তাকে বেশি রাখতেই হবে। যে আগে ছুটে যাবে তাকে তো বেশি রাখতে হবে, নাহলে তো সে যেতে পারবে না। এবং এরা কোন নির্দিষ্টভাবে ভাবে না, ওরা জাস্ট ইনফেকশন হলে সেখানে ছুটে যাবে, এটা গেল। তারপরে সেখানে ম্যাক্রোফাজ আসে। এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজ দুটো মিলে অ্যান্টিজেনটাকে প্রসেস করে, সেটা ছোট ছোট করে, অনেকগুলো মেকানিজম আছে, অনেকগুলো, মানে সেগুলো জানার কোনো দরকারই নেই। আমি জাস্ট ওই জন্য অ্যারোটা দেখিয়ে দিলাম। ফাইনালি যেটা হয়, ফাইনালি কি বি সেল আছে, বি লিম্ফোসাইট, যেটা একটু আগে বললাম বি লিম্ফোসাইট, মাঝখানে টি লিম্ফোসাইট আছে এখানে। মানে বেসিক্যালি ম্যাক্রোফাজ কি করে, একটা পার্টিকুলার সাব টাইপ অফ টি সেলকে অ্যাক্টিভেট করে, তারপর সে টি লিম্ফোসাইট আলটিমেটলি বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে। মানে কি, একে সিগনাল দেয়, প্রসেস করে যে একটা বডিতে একটা অ্যান্টিজেন এক্সপোজার হয়েছে। তখন বি লিম্ফোসাইটগুলো, ধর এই যদি বি লিম্ফোসাইট হয়, সেলের শেপটা একটু চেঞ্জ হয়, মানে আফটার অ্যান্টিজেনিক স্টিমুলেশন এই বি সেলটাই তখন নাম হয়ে যায় প্লাজমা সেল। এই প্লাজমা সেলগুলো কি করে, অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি জিনিসটাকে বেসিক্যালি একটু আগে বললাম গ্লোবিউলিন, বা আরেকটা হলো ইমিউনোগ্লোবিউলিন। গ্লোবিউলিন, তাহলে যার নাম অ্যান্টিবডি তারই নাম হচ্ছে গ্লোবিউলিন, তারই নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এই যে অ্যান্টিবডি তৈরি হলো, সেই অ্যান্টিবডি তখন কি করবে, এই অ্যান্টিজেনটাকে ফাইনালে ডিস্ট্রয় করবে। তাহলে এরা দেখ বেসিক্যালি বি লিম্ফোসাইটকে হেল্প করলো টু প্রডিউস দ্য অ্যান্টিবডি ফর ফাইনাল কিলিং অফ দ্যাট পার্টিকুলার অ্যান্টিজেন। মানে যে অ্যান্টিজেন এক্সপোজার হয়েছে আমার বডিতে, এটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, পোলিও ভাইরাস হতে পারে, যত রকম জীবাণু আছে, যতগুলো মাইক্রোবস, মাইক্রোবায়োলজিতে যেগুলো মাইক্রোবস আছে সেগুলোকে, তার মানে কি যে যত অ্যান্টিজেন আমার শরীরে আসবে ততক্ষণ নির্দিষ্ট ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। যেমন দেখবি আমাদের বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়, তাহলে এরকম হতেই পারতো একটা টিকা দিয়ে আমরা কী করি, আমরা টিকা দিয়ে বেসিক্যালি শরীরে অ্যান্টিজেন দিই। তোদের বই আছে বলে এটা আমি ডিটেলসে বলছি, অন্য চ্যাপ্টারে আছে। টিকার মাধ্যমে যেটা করা হয়, যেমন বললাম হামের টিকা বলি আমরা, মিজিলসের টিকা,
তাহলে মিজিলসের কিছু অ্যান্টিজেন বডিতে দেওয়া হয় যেটা আমাদের সেটা ক্ষতি করে না, তাহলে সেটা আমাদের বডি থেকে ফরেন অ্যান্টিজেন, বডি সেটাকে প্রসেস করবে, অ্যান্টিবডি তৈরি করবে, পরবর্তীতে যখন মিজিলস ইনফেকশন হবে ভাইরাসটাকে মেরে দেবে। এটার এই কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি টিকা। টিকা কী করে, পার্টিকুলার ডিজিজের এগেনস্টে ওই অ্যান্টিবডিগুলো তৈরি শরীরে রেখে দেয়। তাহলে যখনই সেই ভাইরাসটা বা সেই ব্যাকটেরিয়া ইনফেকশন হবে, এবং টিবি আমরা পোলিও টিকা দিই, তো বেসিক্যালি সে অ্যান্টিজেনটা দিয়ে আমরা বলি, তাহলে ও কী করে পোলিও ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে রেখে দেয় আমাদের শরীর। তাহলে যখনই পোলিও ভাইরাস ঢুকবে অ্যান্টিবডি ডাইরেক্টলি কী ভাইরাসটাকে মেরে দেবে, পোলিও ডিজিজ হবে না। এই কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি, তাহলে অ্যান্টিবডি মানেই হচ্ছে যে সেই নির্দিষ্ট অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, সেই অ্যান্টিজেনগুলো ফাইনাল কিলিংয়ে হেল্প করবে। তাহলে যার ইমিউন সিস্টেম যত ভালো হবে, যত ঠিকঠাক কাজ করবে, অ্যান্টিবডি তৈরি করবে, ইনফেকশন কম হবে। আর যার ইমিউন সিস্টেম যত বেশি খারাপ হবে তার ইনফেকশন তত বেশি হবে। তাহলে অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হলো? প্লাজমা সেল থেকে। প্লাজমা সেলটা কি না? অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট। তাহলে প্লাজমা সেল কথাটা যখনই শুনবি যে প্লাজমা সেল জিনিসটা কি, তাহলে প্লাজমা সেল কিছুই না, মানে বি সেলটা ছিল নর্মালি, তাকে যখন, যেমন ধর আমি প্রথমে মানুষ, আমাকে ট্রেনিং দেওয়া হলো, ডাক্তারের ট্রেনিং, তো আমি কি হয়ে গেলাম? ডাক্তার। তাহলে সে মানুষটা মানুষই থাকলাম, কিন্তু ডাক্তার হয়ে গেলাম। যা তাকে ব্যাংকে সে পড়াশোনা করলো, ব্যাংকে চাকরি করলো, তাকে ট্রেনিং দিয়ে ম্যানেজার করে দিলাম, তাহলে সে কী হয়ে গেলো? ম্যানেজার। তো মানুষটা ধরে থাকবে। তাহলে একই রকম বিল সেলকে যখন আমি অ্যান্টিজেনের চ্যালেঞ্জটা শিখিয়ে দিলাম, যে অ্যান্টিবডি তৈরি করবো, মানে তৈরি করার ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে, তার নাম হয়ে গেলো প্লাজমা সেল। তাহলে প্লাজমা সেলটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট, যে অ্যান্টিবডি তৈরি করছে, সেই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনকে কিল করতে হেল্প করছে। তাহলে এবার দেখ, তাহলে টি লিম্ফোসাইট বা টি সেল আর বি লিম্ফোসাইট বা বি সেল, তাহলে আমাদের কিসে হেল্প করছে? আমাদের ইমিউন সিস্টেমটা হেল্প করছে। তাহলে আমাদের কি দেবে? ইমিউনিটি দেয়, প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আর নিউট্রোফিল মনোসাইটও কি করছে? ওই একই কাজটাই করছে। তার মানে কি, যে নিউট্রোফিল মনোসাইট ওরা ইনফেকশন এগেনস্টে হেল্প করতে সাহায্য করে, আর টি সেল বি সেল আমাদের বডিতে ইমিউনিটি দেয় বা ইমিউন সিস্টেমটাকে কাজ করতে হেল্প করে। এবার এখানে অনেক কিছু আছে, অন্য চ্যাপ্টার আছে, সেখানে পড়াবো। ঠিক আছে, বোঝা গেল? কি অব্দি বোঝা গেছে? তোদের খাওয়া হয়েছে না খাওয়া হয়নি? হয়ে গেছে তো? হয়নি? হয়েছে না? হয়নি? ঠিক আছে, 8-10 মিনিট পড়াই, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। এটা একটু জটিল হয়ে গেল না? বোঝাতে পারলাম? জটিল হলো, কিন্তু চেষ্টা করলাম বোঝানো। এটা একটু বলি, পুরোটা শেষ হবে না, যতটা হবে বলে দিচ্ছি। ব্লাড গ্রুপ ও আসবে তো নাকি না? আসবে না? ঠিক আছে, তাহলে ও আসুক, শুরু করবো। আচ্ছা, ঠিক শুরু করি। ব্লাড গ্রুপ ব্যাপারটা আমরা জানি মোটামুটি, ঠিক আছে? আমরা জানি কারো এ পজিটিভ হয়, কারো এ নেগেটিভ হয়, ঠিক আছে? কারো বি পজিটিভ হয়, কারো বি নেগেটিভ হয়, কারো হচ্ছে এ বি পজিটিভ হয়, কারো আবার এ বি নেগেটিভ হয়, আর কারো আবার ও পজিটিভ হয়, কারো আবার ও নেগেটিভ হয়। এই জিনিসটা কি, এটা মানে এখানকার মেন আলোচ্য বিষয়। আরবিসি সম্পর্কে আমরা অনেক কিছু জেনে নিয়েছি। ভেতরে হিমোগ্লোবিন আছে, ঠিক আছে? এই যে আরবিসিতে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের গায়ে কিছু জিনিস থাকে।
এই মলিকিউলগুলোই বেসিক্যালি ব্লাড গ্রুপ নির্ধারণে হেল্প করে। এগুলোকে সিম্পলি বলা হয় সুগার মলিকিউল। সুগার মানে কিন্তু চিনি না, ঠিক আছে? সুগার মানে বাংলায় আমরা চিনি বলি, বেসিক্যালি কি অ্যাকচুয়াল কথা হলো কার্বোহাইড্রেট, মানে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটগুলো অনেকগুলো, যেমন গ্লুকোজ থাকে এর মধ্যে, ঠিক আছে? গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, গ্যালাক্টোজ আছে, এগুলো আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট যত সিম্পল হয়, যেমন চিনি মিষ্টি, চিনি কিন্তু সুগার বা কার্বোহাইড্রেট। ভাত মিষ্টি হয়, রুটি মিষ্টি হয়। বেসিক্যালি চিনি আর ভাতের মধ্যে এমনি বিশেষ কোনো ডিফারেন্স নেই, কিছু আছে, অবশ্যই আছে। চিনির মধ্যে পিওরলি মানে গ্লুকোজ থাকে, আর ভাত বা চালের মধ্যে মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড বলা হয়, এবং তার মধ্যে কিছু আয়োডিন থাকে, মিনারেলস থাকে, ফাইবার থাকে, সেটা আলাদা জিনিস। কিন্তু বেসিক কম্পোনেন্টটা হচ্ছে কিন্তু কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড বলি আমরা। তো চিনিটা মানে মানে একটা সুগার মলিকিউল যত সিম্পল স্ট্রাকচার হবে তার সুইটনেস তত বেশি হবে। দেখবি অনেকক্ষণ রুটি মুখে চেবাতে, অনেকক্ষণ ধরে চেবা, দেখবি কিছুক্ষণ পরে মিষ্টি লাগে। তার কারণটা কি, মুখে যত চেবাচ্ছিস কিছু অ্যামাইলেজ আছে, ডাইজেস্ট করছে, ছোটো ছোটো মলিকিউলে কনভার্ট হচ্ছে, আসলে সুইটনেসটা বেড়ে যায়। চিনি এত মিষ্টি কেন, সিম্পল স্ট্রাকচার। ভাত মিষ্টি না কেন, জটিল স্ট্রাকচার। বিষয়টা হলো এটাই। তো সুগার মানে বেসিক্যালি এখানে কার্বোহাইড্রেট, ঠিক আছে? তাহলে এই যে ব্লাড গ্রুপ যে অ্যান্টিজেনগুলো, যে স্ট্রাকচারগুলো, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এগুলো হচ্ছে বেসিক্যালি পলিস্যাকারাইড ইন নেচার, মানে সুগার ইন নেচার বা কার্বোহাইড্রেট ইন নেচার। আরও ভালো বলতে গেলে কি, অ্যান্টিজেনগুলো হচ্ছে কার্বোহাইড্রেট ইন নেচার, মানে এদের নেচারটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় জিনিস। এবার জিনিসটা একটু ডিটেলসে বলি। ধর কোনো একটা মানুষের ব্লাড গ্রুপ হচ্ছে ও, তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে ও, তাহলে তারা এটা হলো আরবিসি, গোল করে দেখালাম। তাহলে এর গায়ে কিছু মলিকিউল আছে যেগুলো সুগার মলিকিউল বা কার্বোহাইড্রেট মলিকিউল। সেই অ্যান্টিজেনটাকে বলা হয়, মানে ও, এই যে ও ব্লাড গ্রুপ বলে, এই যে মলিকিউলগুলো আছে সুগার মলিকিউলের নাম হচ্ছে এইচ অ্যান্টিজেন। নাম তো কিছু একটা থাকবেই। তাহলে যে মানুষের, এদিকে শোন ভালো করে মন দিয়ে, কল্পনা আওয়াজ হচ্ছে একটু বেশি। তাহলে যে মানুষের আরবিসির গায়ে ওই এইচ অ্যান্টিজেন, বা এটা বেসিক্যালি কি বললাম, কার্বোহাইড্রেট, এক ধরনের কার্বোহাইড্রেট, এইচ অ্যান্টিজেন। নেচারটা হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা তো মেনলি তিনটে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটেই তো আছে মেন। এটা কার্বোহাইড্রেট নেচার। তাহলে যার এইচ অ্যান্টিজেন আছে আরবিসির মানে মেমব্রেনে, তার ব্লাড গ্রুপটা হলো ও অ্যান্টিজেন। বোঝা গেল? ধরো এটা হলো, এটা আমি এইভাবে সেভ দিলাম, এটা হলো এইচ অ্যান্টিজেন। একটা মানুষের ব্লাড গ্রুপ হচ্ছে এ, তাহলে তার আরবিসির গায়ে কিছু অ্যান্টিজেন আছে। বেসিক্যালি দেখ, এই এইচ অ্যান্টিজেনটা ছিলই তার, মানে এটা আছেই, তার সাথে আরেকটা সুগার মলিকিউল অ্যাড হলো, অন্য সুগার মলিকিউল, নাম আছে, নাম বলাই যায়, বললাম না। তাহলে এটা সুগার মলিকিউল ছিল, এইচ অ্যান্টিজেন সেটা ছিলই, এইচ অ্যান্টিজেনের সঙ্গে আরেকটা সুগার মলিকিউল অ্যাড হলো, মানে অন্য টাইপের, সেই অ্যান্টিজেনটার নাম হয়ে গেলো এ অ্যান্টিজেন। তাহলে যে মানুষটার ব্লাড গ্রুপ এ, তার আরবিসির গায়ে এ অ্যান্টিজেন আছে, সেটাও কিন্তু কার্বোহাইড্রেট, এটাও কার্বোহাইড্রেট ছিল, তার সঙ্গে আরেকটু অ্যাড হয়েছে। আর যে মানুষের ব্লাড গ্রুপ ধর বি, তাহলে তার গায়ে কি আছে, বি অ্যান্টিজেন থাকবে, সেটা ধর এটা তো ছিলই, সরি এটা আলাদা হবে, এইচ অ্যান্টিজেন ছিল, তার সঙ্গে ধর এরকম একটা গ্লুকোজ মলিকিউল অ্যাড হলো, মানে আলাদা একটা অ্যাড হলো, এই একটা অ্যান্টিজেন তৈরি হলো। তাহলে এই অ্যান্টিজেনটা হলো বি অ্যান্টিজেন। তাহলে যে মানুষের ব্লাড গ্রুপ ও, তার আরবিসির গায়ে এইচ অ্যান্টিজেন আছে, সেটাও এক ধরনের সুগার মলিকিউল। যে মানুষের ব্লাড গ্রুপ এ, তার আরবিসির গায়ে এ অ্যান্টিজেন আছে, সেটাও সুগার মলিকিউল, ওটার থেকে একটু আলাদা। যে মানুষের ব্লাড গ্রুপ বি, তার আরবিসির গায়ে কি আছে, বি অ্যান্টিজেন আছে, সেটাও একদম সুগার মলিকিউল। মানে বেসিক এইচ অ্যান্টিজেন থাকছেই, এটা হলো এইচ অ্যান্টিজেন, তার সঙ্গে যে অ্যাড হয়ে আলাদা আলাদা হচ্ছে। আর যে মানুষের ব্লাড গ্রুপ এ বি, তাহলে তার কি হবে, এ অ্যান্টিজেনও থাকবে, বি অ্যান্টিজেনও থাকবে, এটাও আছে প্লাস এটাও আছে। ঠিক আছে, এবার দেখ, এগুলোর নাম আছে, কিন্তু আমি নামগুলো এই জন্য বললাম, তোদের বোঝে না জিনিসটা জটিল হয়ে যাবে। মানে এইচ অ্যান্টিজেন তারা, এটা তৈরি হয় অলিগোস্যাকারাইড, তার সঙ্গে ফ্রুকোজ, এর সঙ্গে যুক্ত হয় গ্যালাক্টোজ, এর সঙ্গে যুক্ত হয় নাগা, এনএসিডার গ্যালাক্টোসেভেন, মনে রাখতে হবে না, ঠিক আছে, তোদের লাগবে না। মানে বেসিক্যালি একটা জিনিসে মনে রাখবি, ও অ্যান্টিজেন
এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এগুলো সুগার মলিকিউল, এটুকু মনে রাখলেই চলবে। তাহলে যার ও অ্যান্টিজেন তার ব্লাড গ্রুপ ও, যার এ আছে তার এ ব্লাড গ্রুপ, যার বি আছে বি ব্লাড গ্রুপ, আর যার এ বি আছে তার এ বি ব্লাড গ্রুপ। এই অবধি বোঝা গেল। এবার দেখ, যেমন ধর আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ, এবার এই যে সুগার মলিকিউলগুলো ও এ বা বি বা এ বি, ঠিক আছে, মানে এ বি তো আলাদা কিছু না, দুটোর কম্বাইন্ড এ বি, ঠিক আছে। তাহলে বেসিক তিনটে জিনিস, এ ও অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন। আর এই যে সুগার মলিকিউলগুলো আমাদের নেচারেও আছে। এবার ধর একটা মানুষের তিনটে ব্লাড গ্রুপ তো হবে না, যে কোনো একটা হবে। তাহলে যে মানুষটার ব্লাড গ্রুপ ধর এ ধরলাম আমি, তাহলে তার তার শরীরে এই এ অ্যান্টিজেন আছে, এ আছে মানে ও আছে, ও তো এইচ অ্যান্টিজেন, ওটা আছেই। তার মানে যখন একটা মানুষের ব্লাড গ্রুপ তৈরি হচ্ছে, তাহলে সে কি করছে, তার ইমিউন সিস্টেম আদার মানে এই যে অ্যান্টিজেনগুলো আছে না, এগুলো খাবারের মাধ্যমে মানে এনভায়রনমেন্টেও আছে। তাহলে ধর আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, আমি এ ধরছেন, পজিটিভটা পড়ে আছে আমার ব্লাড গ্রুপে। তার মানে আমার ইমিউন সিস্টেম সমস্ত অ্যান্টিজেনের মানে এক্সপোজার হয়, নেচার তো আমরা খাবার খাচ্ছি, মায়ের শরীর থেকে আসছে, তো অ্যান্টিজেনগুলো এক্সপোজার। এবার ধর আমার শরীরে অলরেডি এ অ্যান্টিজেন আছে, তাহলে আমার ইমিউন সিস্টেম কী ভাবে, এটা সেলফ, নিজস্ব। তাহলে আমার যদি ব্লাড গ্রুপ এ হয়, আমার ইমিউন সিস্টেম সেটা কীভাবে, সেলফ ভাববে। আর বাকি এই যে বি অ্যান্টিজেন বা ও অ্যান্টিজেন, এটা কি আমার বডিতে কি নন সেলফ ভাববে। ধর আমার শরীরে এ ব্লাড গ্রুপ অ্যান্টিজেন তৈরি হয়েছে, এবার আমাকে এই অ্যান্টিজেনগুলো দেওয়া হবে, তাহলে আমার ইমিউন সিস্টেম কী করবে, এটাকে কীভাবে সেলফ ভাববে, ঠিক আছে, তো আমার নিজস্ব আছে। বাট যখন বি আসবে, সে ভাবে আমার শত্রু, তাহলে তখন বডির ইমিউন সিস্টেম কী করবে, বি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, যে মানুষের ব্লাড গ্রুপ হচ্ছে এ ব্লাড গ্রুপ, মানে তার এ অ্যান্টিজেন আছে, তার অ্যান্টিবডি তাহলে কোনটা থাকবে, এর তো এগেনস্টে অ্যান্টিবডি থাকবে না, ওটা তো নিজস্ব। তাহলে তার যখন শরীরে বি অ্যান্টিজেন গেছিল, ওই টি সেল বি সেল সবাই প্রসেস করবে, করে বি সেলকে প্লাজমা সেলে কনভার্ট করবে, করে একটা অ্যান্টিবডি তৈরি করবে, ঠিক আছে। তাহলে যে মানুষের ব্লাড গ্রুপ এ, তার তার যেমন এ অ্যান্টিজেন আছে, তাহলে তার অ্যান্টিবডি কোনটা থাকবে, অ্যান্টি বি অ্যান্টিবডি। দেখ, অ্যান্টিবডি কথাটার মানে হচ্ছে কি, অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টি বি, হ্যাঁ, অ্যান্টি বি অ্যান্টিবডি। আর যার বি ব্লাড গ্রুপ, তার বি অ্যান্টিজেন আছে, ঠিক আছে, তাহলে অ্যান্টিবডি কোনটা থাকবে, অ্যান্টি এ, কারণ এর ইমিউন সিস্টেম বিটাকে সেল ভাববে আর এটাকে নন সেল ভাববে। তাহলে বি এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে না, এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে যার ব্লাড গ্রুপ বি বা বি অ্যান্টিজেন আছে, তার অ্যান্টিবডি কোনটা থাকবে, অ্যান্টি এ অ্যান্টিবডি। এবার দেখ, যার ব্লাড গ্রুপ এ আর বি, মানে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন আছে, তাহলে দুটোই তার সেলফ, তাহলে এদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে, করবে না, তাহলে কোনো অ্যান্টিবডি থাকবে না। তাহলে এর কী হবে, তাহলে নো অ্যান্টি এ অ্যান্টিবডি আর নো অ্যান্টি বি অ্যান্টিবডি, দুটোই তো আছে। তার ইমিউন সিস্টেম দুটোকে সেলফ ভাববে, তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করবে না। জিনিসটা বোঝা যাচ্ছে কিনা, মানে যার ব্লাড গ্রুপ এ, তার অ্যান্টিবডি উল্টো থাকবে, মানে বি এর এগেনস্টে থাকবে। যার ব্লাড গ্রুপ বি, তার অ্যান্টিবডি এর এগেনস্টে থাকবে। আর যার হচ্ছে এ বি, তার কোনো অ্যান্টিবডি থাকবে না এ আর বি এর এগেনস্টে। মানে ধরো আমি যেমন এ ব্লাড গ্রুপ, আমার এ অ্যান্টিজেন আছে, আমার ব্লাডে কোন অ্যান্টিবডিটা আছে, অ্যান্টি বি অ্যান্টিবডি আছে। যার এ ব্লাড গ্রুপ, তার অ্যান্টি বি আছে, হ্যাঁ, এ হলে অ্যান্টি বি থাকবে। আর যার এ বি, তার কোনো অ্যান্টিবডি থাকবে না। আর ও ঠিক একই রকমভাবে, মানে ও মানে বেসিক্যালি কি থাকে, এ বা বিটা কি ও এরই তো, ও থেকেই তো তৈরি হয়েছে। তাহলে এর কি আছে, ও অ্যান্টিজেন আছে, তাহলে এর অ্যান্টিবডি কোনটা থাকবে, অ্যান্টি এ অ্যান্টি বি। তাহলে ও এর দুটো অ্যান্টিবডি আছে, বি এর কোনো অ্যান্টিবডি নেই, আর এ আর বি এর মধ্যে উল্টোটা থাকবে। এটা খুব কনফিউজিং, পড়তে গেলে মানে মাথা কনফিউজ হয়ে যায় যে কি কোনটা কেমন হয়। আমি তো প্রথম থেকে মনে রাখতে পারতাম না, মুখস্থ করে এই পড়লাম, 5 মিনিট পরে ভুলে গেলাম যে কী পড়লাম বা কী ছিল। তাহলে এই কনসেপ্টটা মাথায় ঢুকলো কিনা, সেই জন্য মেকানিজমটা আগেই বলে দিয়েছি কী করে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এই অবধি বোঝা গেছে, ঠিক আছে। এবার দেখ, এই অবধি ঠিক আছে।
এবার মানুষের শরীরে আরেকটা অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনটা প্রথম রেসাস মাংকির গায়ে পাওয়া গিয়েছিল। রেসাস মাংকি, রেসাস মাংকি তো অতটা তার তো রক্ত হয়, তার তো আরবিসি আছে, তাহলে আরবিসির গায়ে একটা অ্যান্টিজেন থাকে। তাহলে প্রথম যেহেতু ওই অ্যান্টিজেনটা রেসাস মাংকির আরবিসি থেকে ডিসকভার হয়েছিল, ঠিক আছে, ওটাকে নাম দেওয়া হয়েছিল আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর বা এটাকে ডি অ্যান্টিজেন বলা হয়। তার মানে কি এই অ্যান্টিজেনটা আমাদের মানুষের শরীরেও থাকে, মানে যে ডি অ্যান্টিজেন রেসাস মাংকিতে প্রথম পাওয়া গেছিল সেটা আমাদের ব্লাডেরও কারো কারো আছে। সেম দুটো জিনিস, মানে একই জিনিস দুটো বাড়িতে দুটো মানুষ থাকতেই পারে, ঠিক আছে, ওই রকম ব্যাপারটা। এবার দেখ, তাহলে একটা ব্লাড গ্রুপ হচ্ছে ও, তার মানে কি ও অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি কি আছে, অ্যান্টি এ অ্যান্টি বি। আর যদি দেখা যায় যে এই মানুষটার অ্যাডেড ডি অ্যান্টিজেন আছে, তাহলে এটাকে বলি আমরা ও পজিটিভ। আর দেখা হলো ও ব্লাড গ্রুপ আর তার ডি অ্যান্টিজেনটা নেই, তাকে বলি আমরা ও নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে এখানে কিন্তু নেগেটিভ না, মানে ডি অ্যান্টিজেনটা আছে কি নেই, থাকলে পজিটিভ ধরা হয়। মানে ও পজিটিভ মানে ওই মানুষটা ও অ্যান্টিজেন যেরকম আছে ঠিক একই রকমভাবে ডি অ্যান্টিজেনটাও আছে, সেই জন্য ডি পজিটিভ মানে ও পজিটিভ। আর যে মানুষটার বলছে আমরা ও নেগেটিভ, তার মানে কি তার ও অ্যান্টিজেন আছে, এইচ অ্যান্টিজেন আছে, তার কোনটা নেই, ডি অ্যান্টিজেনটা নেই। ঠিক একই রকমভাবে যাকে বলছি আমরা এ পজিটিভ, তার মানে কি তার এ অ্যান্টিজেন তো আছেই, তার সঙ্গে ডি অ্যান্টিজেনটাও আছে। আর যখন বলছি আমরা এ নেগেটিভ, তাহলে এ অ্যান্টিজেন আছে, ডিটা নেই, বা আরএইচ ফ্যাক্টরটা নেই, ডি অ্যান্টিজেন বা আরএইচ ফ্যাক্টর। আর যে মানুষের ব্লাড গ্রুপ বি যদি পজিটিভ হয়, তাহলে বি অ্যান্টিজেন তো আছেই, তার সাথে ডিটাও আছে। আর বি নেগেটিভ মানে হচ্ছে কি বি অ্যান্টিজেন তো আছেই, তার সঙ্গে ডি অ্যান্টিজেনটা নেই। ঠিক একই রকমভাবে এবিটাকে আমরা বলবো, যদি এবি পজিটিভ হয় তাহলে কি তার এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন তো আছেই, তার সঙ্গে ডি অ্যান্টিজেনটাও আছে। আর যদি এবি নেগেটিভ হয়, তাহলে এ বি অ্যান্টিজেন তো আছেই, তার সাথে ডি অ্যান্টিজেনটা নেই। তাহলে পজিটিভ আর নেগেটিভ ব্যাপারটা কিছুই না, যে হোয়েদার ডি অ্যান্টিজেন প্রেজেন্ট অর নট, ডিটা থাকলে আরএইচ ফ্যাক্টর থাকলে সেটাকে বলে পজিটিভ, আর না থাকলে সেটাকে বলি আমরা নেগেটিভ। আজকে অবধি থাক, এরপর দিন বাকিটা এখান থেকে শুরু করবো।